ওকে, আমাদের আজকের টপিক বয়েলিং এন্ড কনডেনসেশন পার্ট 2। সো ফার উই হ্যাভ ডিসকাস পার্ট 1, যেখানে আমি গতদিন তোমাদেরকে ইভাপোরেশন বয়েলিং এর ডিফারেন্স, কিছু এক্সাম্পল, বয়েলিং এর ক্লাসিফিকেশন এবং বয়েলিং কার্ভটা সম্পর্কে বলেছিলাম, এবং বয়েলিং কার্ভটা এক্সপ্লেনেশন এখানে আমরা শেষ করেছিলাম। তো কারো কোশ্চেন আছে বিফোর আই স্টার্ট ফর টুডে? এনিওয়ান এনি কোশ্চেন গতকাল ক্লাস নিয়ে বা টপিকটা নিয়ে? এনি কোশ্চেন আছে? না থাকলে আমি আগে। আমার মনে হচ্ছে কোশ্চেন নাই, যেহেতু বলতেছে না কেউ কিছু। সো আমি আগাচ্ছি। আহ, আমরা দেখছিলাম যে বয়লিং কার্ভটা জেনারেট করা যায়। নুক্লিওমার সর্বপ্রথম এইটা কার্ভটা জেনারেট করছিল, হ্যাঁ, 1934 আমরা দেখেছিলাম যে আমাদের একটা নর্মাল কনভেকশন রিজন, এরপর আস্তে আস্তে বাবল ফর্মেশন শুরু হয়। বাবল ফর্মেশন করাটাই আমাদের অবজেক্টিভ, যেহেতু নিউক্লিয়েট বয়েলিং হায়ার হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট দেয়, এইচ আমরা দেখেছিলাম। সো বাবল ফর্মেশন হয়ে হয়ে একসময় বাবল গুলো মার্জ হয়ে যায়, তখনই প্রবলেমটা তৈরি হয়। তো এই বাবলটা এত বেশি বাবলের ফর্মেশন হয়ে যায় সারফেসে, তখন আর হিটিংটা লিকুইড নিতে পারে না। সো সারফেস আর ওয়েট করতে পারে না লিকুইড এসে। সো এজ এ রেজাল্ট যেটা হচ্ছে, হিট ট্রান্সফার হচ্ছে, হিট ফ্লাক্সটা কমে যাচ্ছে। কমে একটা মিনিমামে এসে আবার আস্তে আস্তে এটা বাড়ে, বিকজ এট হাই টেম্পারেচার, টেম্পারেচার রেঞ্জটা যদি তোমরা দেখো এখানে অনেক বেশি। এই যে ইটস লাইক 300-400 ডিগ্রি সেন্টিগ্রেড ডেল্টা টি, তখন রেডিয়েশন অবশ্যই আসবে। হ্যাঁ, তোমরা যত হাই টেম্পারেচার বা রেডিয়েশনটার ইফেক্টটা তত বেশি আসবে, তখন দেখা যায় আবার হিট ট্রান্সফার বাড়ে। তো সমস্যা যেটা হলো, এত হাই টেম্পারেচারে অপারেট করাটা সেফ না, কারণ ম্যাক্সিমাম এলিমেন্টের মেল্টিং পয়েন্ট তার নিচে থাকে। তো আমাদের জন্য সেফ রিজন এই জায়গাটাও সেফ না, কারণ আমরা লোয়ার হিট ফ্লাক্স অপারেট করতে চাই না, আমরা চাই হাই হিট ফ্লাক্স সরাতে, তাই তো? তো আমাদের জন্য বেস্ট অপারেটিং রিজন হচ্ছে এইটা, এইটা, এই রিজন। তো তার মধ্যে নিউক্লিয়েট বয়েলিংটাই মেইন ডিফারেন্স, যেখানে কন্টিনিউয়াস নিউক্লিয়েশন ফর্মেশন হবে এবং নিউক্লিয়াস গুলা আস্তে আস্তে হিট নিয়ে সরে যাবে, এদিক দিয়ে ভেপার হয়ে ইভাপোরেট করে চলে যাবে। হ্যাঁ, একটা ডেল্টা টি থাকবে, সো তার কারণে সার্কুলেশন থাকবে, এরকম আমরা বলেছিলাম গত ক্লাসে। তো আমি জাস্ট ক্রিটিক্যাল হিট ফ্লাক্স বলেছিলাম, বা ম্যাক্সিমাম, যেটা আমাদের ম্যাক্সিমাম অ্যাটেইনেবল। তো ইন রিয়েল লাইফে আমি বলেছিলাম যে এই অংশটা আসলে ওইভাবে অবজারভেবল হয়, বিকজ তুমি তো হিট ফ্লাক্স বাড়াচ্ছ এদিকে টেম্পারেচার, সো এটা বাইপাস হয়ে যায় এই কার্ভ। দেখা যায় রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করলে তুমি একটা ম্যাক্সিমাম হিট ফ্লাক্স পাচ্ছ, স্টিল তুমি যখন হিটারে দিয়ে টেম্পারেচার বাড়াচ্ছ টিএস, তুমি আলটিমেট ডানে যাচ্ছ, কিন্তু দেখা যায় যে তোমার টেম্পারেচার সেন্সর, যেটা দিয়ে তুমি টেম্পারেচার সারফেসের মেজার করবে, এখানে তো একটা থার্মোকাপল বা একটা ইনফ্রারেড থার্মোকাপল, যাই হোক অ্যারেঞ্জমেন্ট রাখো, ইমেজিং সিস্টেম যেটাই রাখো, টেম্পারেচার খুব অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে এবং খুব বেড়ে যাচ্ছে, শার্প বেড়ে বেড়ে এক সময় আমরা বলছিলাম যে আমাদের ওয়্যারটা বা পাত্র যেটা হয় মেল করে দেয়। তো তখন সি থেকে আমরা ডাইরেক্ট আসলে জাম্প করে চলে আসতেছি ই পয়েন্ট, একদম ডাইরেক্ট জাম্প করে এসে তো এই পয়েন্টটা তাহলে যেটা, এটা বাইপাস হয়ে যাচ্ছে এই পোর্শনটা রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করতে। তাহলে এটা কিভাবে জেনারেট করা যায়? থিওরিটিক্যালি যেহেতু এটা আসতেছে, এটা জেনারেট করা সম্ভব। সম্ভব কি বলেছিলাম যে তোমাদের, এটা সম্ভব যদি আমরা হিটারটাকে আমরা কমাই, আমরা নেগেটিভে যাব, আমরা হাইতে যা আমরা যাব। আমি জানি, ধরো আমি ইউজ করলাম প্লাটিনাম বা নাইক্রোম, আমি জানি এটা মেল্টিং পয়েন্ট 1100, আমি কি করবো 900 মতো, তাহলে এটা পড়বে না, এটা আমি মোটামুটি শিওর 100%। আফটার দ্যাট সারফেস টেম্পারেচার যখন 900 এর মতো রিচ করবে, আমি আস্তে আস্তে কমাই, কমাইলে আমি এই যে এই পথটা ফলো করতে পারবো। এই পথটা ফলো করা একটা বিষয় জরুরি, কেন? কারণ আমরা এই যে মিনিমাম হিট ফ্লাক্স পয়েন্টটাও আমি জানি, আমার জানতে হবে মিনিমাম হিট ফ্লাক্স কত আর ম্যাক্সিমাম হিট ফ্লাক্স কত। ম্যাক্সিমাম আমি নর্মালি জানতে পারতেছি, মিনিমামটা তো বাইপাস হয়ে যাচ্ছে। সো তোমাকে একটু ট্রিকলি এটা এই নিউক্লিয়ামে ওরাও করছে, করে এটা দেখছে যে হ্যাঁ এইভাবে করে আমি একটা লোয়েস্ট পয়েন্টে যেতে। তারপরে এই যে লোয়েস্ট পয়েন্ট, এটাকে সে বলতেছে লেইডেন ফ্রস্ট পয়েন্ট। এই পয়েন্টটা প্রথম অবজার্ভ করে লেইডেন ফ্রস্ট নামে একজন সায়েন্টিস্ট, এবং তার নাম অনুসারে এটাকে বলা হয় লেইডেন ফ্রস্ট। এটা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। হ্যাঁ, যে যেমন ধরো একটা পাত্র, ইউটিউবে তোমরা সার্চ করলে দেখতে পাবে যে একটা পাত্রে অনেক বেশি হিট করছো, অনেক অনেক হাই টেম্পারেচারে নিয়ে গেছে, দেখো লেইডেন ফ্রস্ট কখন হবে। দেখো এই পয়েন্টে ডেল্টা টি এক্সেসটা কত, 120। তাহলে 120 যদি হয় আর স্যাচুরেশন যদি 100 হয়, তাহলে যোগ করলে হচ্ছে 220।
সারফেস টেম্পারেচার যখন 220 হবে, সারফেস টেম্পারেচার 220 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তুমি লেডেন ফ্রস্ট পয়েন্টটা অবজার্ভ করতে পারবা। ওয়াটার যদি তোমার ফ্লুইড হয়, কারণ ওয়াটারের স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে 100 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এখন তুমি এটা কিভাবে করতে পারো? তুমি একটা পাত্র নিলা, চুলায় দিলা, পাত্র নিয়ে তুমি এটাকে তাপ দিচ্ছ, তাপ দিয়ে দিয়ে এটা টেম্পারেচার উঠাবা। অবশ্যই এটা মেল্টিং পয়েন্ট গ্রেটার দেন 220 হতে হবে, ধরো 300-400 মিনিট। 220-25 যখন চলে আসতেছে টেম্পারেচার, তুমি এখানে কিছু ওয়াটার ড্রপলেট, কি হবে কেউ বলতে পারবা? ওয়াটার ড্রপলেট দিলে কি হবে এখানে? ইনজেক্ট করে কিছু উপর থেকে যদি স্প্রে করো ওয়াটার ড্রপলেট, হোয়াট উইল হ্যাপেন? এনি আইডিয়া? বোনাস মার্ক দেবো, কেউ বলতে পারবা? এইটা নিয়ে এখন যে ইন্টারমিডিয়েট যে ফিজিক্স টিয়া হয় না, অলিম্পিয়াড, এগুলো এগুলো নিয়ে বাচ্চারাই এখন কাজ করে। এনি আইডিয়া কি হতে পারে? কেউ বলতে পারবে না? স্যার আসো, হ্যাঁ প্লিজ। স্যার ওয়াটার ড্রপলেট মানে কোথায় স্প্রে করবো, মানে স্যার জিনিসটা আমি বুঝতে পারিনি স্যার, কোশ্চিনটা যদি একটু বলতেন স্যার। কোশ্চেন তো বললামই যে পাত্র টেম্পারেচার অনেক বাড়ায় দিচ্ছে 220, এখন ওয়াটার জি ড্রপলেট স্যার। স্প্রে করতেছে, কি ঘটনা ঘটতে পারে? পাত্রের টেম্পারেচার 220-এ নিয়ে গেছে, এরপর ওয়াটার ড্রপলেট উপর থেকে স্প্রে করতেছে, কি হতে পারে? এটাই হলো প্রশ্ন। আচ্ছা যাই হোক, আমি সময় আর দিতে পারতেছি না। কি হবে? তোমরা ওই যে ড্যান্সিং ড্রপলেট দেখবা, পাত্রে অনেক গরম পানি দিলে ওয়াটার গুলো ড্রপলেট মনে হচ্ছে নোট লাফাচ্ছে, ড্যান্স করতেছে। এরকম একটা ফেনোমেন আছে, ড্যান্সিং ড্রপলেট ফেনোমেন। ঠিক আছে, কেন এটা হবে? এবং এই যে তুমি যখন ওয়াটার ড্রপলেট দিচ্ছ, এটা অনেক হাই টেম্পারেচার, অলরেডি 100 থেকে অনেক বেশি। সো ওয়াটার ড্রপলেটের লোয়ার পোর্শনটা সেটা কন্টাক্টে থাকতেছে সারফেসের। তুমি যদি মাইক্রোস্কেলে দেখো বা ন্যানো মাইক্রোস্কেল, মিলিমিটার ড্রপলেট দিলে তো দিলে, লোয়ার পোর্শন যেটা লোয়ার পোর্শনটা কিন্তু তোমার কন্টাক্টে থাকতেছে একদম সারফেসে রিলেটিভ টু আপার ওয়ান। সো এই অংশটা দেখা যায় কুইকলি ভ্যাপোরাইজ হয়ে যাচ্ছে, একটা ফ্লোটিং লেয়ার ভ্যাপার তৈরি হচ্ছে, মনে হচ্ছে ড্রপলেটটা ভাসতেছে বা ড্যান্স করতেছে, যদিও ভেরি স্মল টাইম। তারপর আস্তে আস্তে এটা ফুলটাই তো আমার হাই টেম্পারেচার চলে যাবে, তোমার এটা ইভাপোরেট করে যাবে। তো কিছুক্ষণের জন্য তুমি হয়তো দেখবা ওয়াটার ড্রপলেট, ওয়াটার গুলো ভাসতেছে, ড্যান্স করতেছে, বা আস্তে আস্তে এটা গায়েব হয়ে যাবে বা চলে যাবে। তো এইটাকে ফিল্ম ড্যান্সিং। বয়েলিং, হুম। ফিল্ম বয়েলিং বলে কি এটাকে? না না, ফিল্ম বয়েলিং বলা ঠিক হবে না একদম। ফিল্ম বয়েলিং এর শুরু বলতে পারো, বাট ফিল্ম বয়েলিংটা বলা ঠিক হবে না, কারণ ফিল্ম বয়েলিং যখন হয় তখন আসলে ড্রপলেট থাকে না, অনেক হাই টেম্পারেচার। ফিল্ম বয়েলিং রিজন এই যেখানে দেখো, স্টার্ট অফ ফিল্ম বয়েলিং, এই যে পয়েন্ট থেকে আমাদের শুরু হচ্ছে। তো ওইটাই বললাম, টেম্পারেচার যদি 300-তে নিয়ে যাও তুমি কিছুক্ষণ রাখতে পারবে, ড্রপলেটকে হয়তো কম সময় রাখতে পারবে, 220 হয়তো কিছুক্ষণ থাকবে। বাট আমি যেটা বলতে চাচ্ছি, ড্রপলেটটা ভাসবে, ফ্লোটিং থাকবে, সেটা বলছি। এই ফেনোমেনাটা অবজার্ভ হয়, এই কারণে এই পয়েন্টটা লেডেন ফ্লাক্স বা মিনিমাম হিট ফ্লাক্স বলা যায়। মানে এটা হচ্ছে লোয়েস্ট অ্যাচিভেবল হিট ফ্লাক্স, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো এই দুইটা পয়েন্ট ডিজাইনে ইম্পর্টেন্ট, তো ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট হচ্ছে মিনিমাম, এই ম্যাক্সিমাম ক্রিটিক্যাল হিট। সো তুমি ওয়াটার ক্ষেত্রে ক্রিটিক্যাল হিট ফ্লাক্স 1 মেগাওয়াট পার মিটার। সো যেখানে তুমি ওয়াটারকে ফ্লুইড হিসেবে ইউজ করে বয়লিং দিয়ে কুলিং করার চেষ্টা করো, ফর এক্সাম্পল, সেখানে এটা হচ্ছে 1 মেগাওয়াটের নিচে যে কোনো হিট ফ্লাক্স খুব সাকসেসফুলি এটা করতে পারে, ইজিলি রিমুভ করতে পারবে বয়লিং অ্যারেঞ্জমেন্ট করে। তবে হ্যাঁ, অনেক ফ্লুইডের বয়লিং পয়েন্ট ডিফারেন্ট, সেগুলো ফ্লুইড ম্যানিপুলেট করে তুমি চাইলে এই যে ক্রিটিক্যাল হিট ফ্লাক্স লিমিটটাকে তুমি কম বেশি করতে পারো। তো রিসার্চ আসলে লোয়েস্ট পয়েন্ট নিয়ে কনসার্ন না অত বেশি, রিসার্চ আসলে মেনলি এই পর্যন্ত, যত শার্প করে যত উপরের দিকে যাওয়া যায়, যত হাই হিট ফ্লাক্স অ্যাচিভ করা যায়, সেটা নিয়েই কনসার্ন। আর লোয়েস্ট ফ্লাক্সটা আমি জানলে বলতে পারবো ওয়াটারের ক্ষেত্রে মিনিমাম হিট ফ্লাক্স হচ্ছে এত, এবং এত টেম্পারেচার এটা জেনারেট সম্ভব। হ্যাঁ, তো মোটামুটি তাহলে বয়লিং কার্ভ যদি আমি একটু সামারাইজ করি, দেখো আমাদের রিজন তাহলে মেন 4টা: ন্যাচারাল কনভেকশন বয়লিং, নিউক্লিয়েট বয়লিং, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, বাবল ফর্মেশন হবে, আইসোলেটেড বাবল হবে, মার্জিং বাবল হবে একসাথে,
এই যে আইসোলেটেড বাবল ফর্মেশন হচ্ছে, এই যে এখানে বাবল দেখতে পাচ্ছ, হ্যাঁ, ফ্রি কনভেকশন, এই যে প্রথম নিয়ে ন্যাচারাল কনভেকশন, এই যে ন্যাচারাল লিকুইডের মধ্যে আস্তে আস্তে বাবল এই জেট কলাম ফর্মেশন করতেছে, হ্যাঁ, ট্রানজিশন বয়েলিং হয়ে যাচ্ছে, আচ্ছা আস্তে আস্তে একটা ফিল্ম বয়েলিং এ যায়, ভেপারের লেয়ারটা রয়ে যাচ্ছে। সো যাই হোক, মেনলি আমাদের এগুলো এক্সপেরিমেন্টাল ছবি আর কি, আহ এটাই। আর তোমাদের আমি অলরেডি লেট এন্ড ফার্স্ট পয়েন্টটা বললাম, যেটা মিনিমাম হিটটা লেট এন্ড ফার্স্ট সর্বপ্রথম 1756 এ, সেটা যে ভেরি হট সারফেস জাম্পিং ফেনোমেনন। কেন কি, ওই যে হিটার সারফেস এবং লিকুইডের মাঝে একটা অদৃশ্য ইমাজিনারি ভেপার ফিল্মের মতো তৈরি হচ্ছে, কিছুক্ষণ সাস্টেইন করতেছে, হ্যাঁ, এটা। তো ভেপার ফিল্ম আসলে ভালো না ইনসুলেশন, আমি বলছি আগে, ভেপার লিকুইডের থেকে অনেক কোর কন্ট্যাক্ট, তো এটা খুব কুইকলি হিটটা লিকুইডে দিতে পারতেছে, হ্যাঁ। তো যত হাই টেম্পারেচারে যাবে, যে এই রেঞ্জ গুলাতে যাবে, তখন আস্তে আস্তে রেডিয়েশন চলে আসছে, রেডিয়েশন অপারেট করাও আমাদের সেফ হবে না বয়স, কারণ যে মেল্টিং পয়েন্টের ইস্যুটা চলে আসছে। তো বাইপাস হচ্ছে কোনটা, কিছুক্ষণ আগে বললাম আমরা আমরা হিট দিচ্ছি, এই বাইপাস রিজন হচ্ছে এইটা। এবং সাডেন বার্ন আউট হচ্ছে, বলেছিলাম ওই যে নিকেলের ক্ষেত্রে এক ধরনের, প্লাটিনামের ক্ষেত্রে, সরি নাইক্রোমের ক্ষেত্রে এক ধরনের, প্লাটিনামের এক ধরনের, হ্যাঁ, মেল্টিং পয়েন্টের উপর ডিপেন্ড করে এটা কম বেশি হচ্ছে, এটা তোমাদের আমি বলছিলাম অলরেডি। তো ওই বার্ন আউট ফেনোমেনন, এই সি পয়েন্টটাকেই বলা হয় ম্যাক্সিমাম হিট ফ্লাক্স, ক্রিটিক্যাল হিট ফ্লাক্স, বার্ন আউট ফেনোমেনা, এই সি পয়েন্ট। এনি অ্যাটেম্প তুমি যদি নিতে চাও, সি এর বাইরে ডানে যেতে চাও, টেম্পারেচার বাড়াতে চাও, তাহলে তোমার কি হচ্ছে, আস্তে আস্তে শিফট করে ওই যে বার্ন আউটের দিকে চলে যাচ্ছে। তাহলে ই যদি বার্ন আউট পয়েন্ট হয়, আমাদের তার নিচে মানে মেল্টিং এর উপরে হয়ে গেলে পুড়ে যাবে। ইউজুয়ালি মেটাল গুলা মেল্টিং পয়েন্ট এই রেঞ্জে হয়, নাইক্রোমাইট তোমার 700 800 900 1000 এই রেঞ্জে, হ্যাঁ, তার নিচে তাহলে অবশ্যই অপারেট করতে হবে, আদারওয়াইজ বার্ন আউট ফেনোমেনন চলবে না। তো এই জন্য বেস্ট হলো আমাদের ম্যাক্সিমাম হিট ফ্লাক্স, তারপরে যতক্ষণ আমি টেম্পারেচার সারফেস বাড়ালেও যদি আমার হিট ফ্লাক্স না বাড়ে, আমি বুঝে যাবো ওইটা আমার ক্রিটিক্যাল, তো ওইটাতে অপারেট করবো। তো ওয়াটার নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট হয়ে গেছে, তো ওয়াটারে এক্সপেরিমেন্ট কোন সারফেসে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, দ্যাট ইজ অলসো, এই জন্য বলতেছি, তুমি ওয়াটার নিলা, তুমি কপারের পাত্র নিলা, তুমি ওয়াটার নিলা, তুমি নিলা অ্যালুমিনিয়ামের পাত্র, দুইটা সেম জিনিস না, কিছুটা কম বেশি আসবে ক্রিটিক্যাল। এই জন্য মানুষজন করতেছে বিভিন্ন সারফেসে মডিফিকেশন, সারফেস টেক্সচার, রাফনেস, এগুলো ইনক্লুড করে করে দেখতেছে সিএইচএফটা বাড়ানো যায় কিনা, কারণ আমাদের দরকার কি অ্যাক্টিভ নিউক্লিয়েশন সাইট, বাবল ফর্মেশন বেশি করা যায় কিনা। ঠিক, শুধু এটা না, দুইটা জিনিস বয়েলিং এ তুমি টার্গেট রাখবে, দুইটা, বাবল ফর্মেশন ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, এবং এটা ডিপার্চার, সেই বাবল ফর্ম হয়ে এখানে বসে থাকা যাবে না, সে যেন তাড়াতাড়ি চলে যেতে পারে। এই কারণে বিভিন্ন ধরনের সারফেস, হাইড্রোফোবিক, সুপার হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক, বিভিন্ন সারফেস নিয়ে মানুষ কাজ করতেছে, মেটাল সারফেস সেটা এক্সপেরিমেন্ট করে করে দেখতেছে এই সিএইচএফ কত হাইয়েস্ট পিক আপ করা যায়। তো এই নিউক্লিয়েট বয়েলিংটা নিয়ে অনেকে অনেক এক্সপেরিমেন্ট করছে, তার মধ্যে রোয়েনশু মডেল, এইটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডলি ইউজ মডেল, যদিও 1952-তে দিয়েছে মডেলটা, এবং মডেলটা দেখো বেশ কমপ্লেক্স একটা মডেল, বলতেছে নিউক্লিয়েট রিজন, ওই যে আমাদের যে নিউক্লিয়েট রিজন, এই নিউক্লিয়েট রিজিয়নে আমাদের হিট ফ্লাক্স কত হবে, এই ইকুয়েশন দেওয়া আছে। তো এই ইকুয়েশন কিভাবে আসলো, এটা একটা কোশ্চেন, এটা একটা এম্পিরিক্যাল ফর্মুলা, এক্সপেরিমেন্ট করে কার্ভ ফিটিং করে এই এসেছে। তো রনসো কি করছে, যে বিভিন্ন সারফেস কম্বিনেশন, বিভিন্ন এগুলা কম্বিনেশনে এক্সপেরিমেন্ট করে, এই যে ওয়াটারের সাথে কপার পলিশ নিচ্ছে, আবার কপার পলিশ না নিয়ে যদি তুমি স্কর্ড নাও, অথবা তুমি মেকানিক্যালি পলিশ গ্রাউন্ড নাও, টেফলন কোটিং এর নাও, কেমিক্যালি এচিং করে নিচ্ছো কোনো কেমিক্যাল দিয়ে নাও, বা ওয়াটার ব্রাশ নাও, নিকেল নাও, দেখো সিএসএফ বলে একটা ভেরিয়েবল সে ডিফাইন করছে, এন বলে একটা ভেরিয়েবল। তো ওই বিভিন্ন কম্বিনেশনের এক্সপেরিমেন্ট করে করে কার্ভ আসছে, একে এই কার্ভটাকে ফিট করা হচ্ছে, ফিট করতে যে সে এই যে এই সিএসএফ এবং এন দুইটা ভেরিয়েবল কেন হচ্ছে সারফেসের, এবং এখানে দেখো আমাদের সেটা আছে, এই দেখো, খেয়াল করো তোমরা, এই যে সিএসএফ, and also there is তোমার n, এই প্রান্ডল নাম্বার যদি পাও, এই দুইটা দেখো, তাহলে এক্সপেরিমেন্ট আমার যদি ওয়াটার নিকেল হয় আর ওয়াটার ব্রাশ হয়, এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে,
তো এই ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে যায় নিউক্লিয়ার বয়েলিং এর ভ্যালুটাও কিউ ফ্লাক্সে চেঞ্জ হবে। তো আমাদের এটা এই ইকুয়েশন কতটুকু হিট ফ্লাক্স নিউক্লিয়ার বয়েলিং রিজনে বের করতে হেল্প করবে। এবং ইউজুয়ালি আমরা তো বলছি আমরা নিউক্লিয়ার বয়েলিং রিজনটা নিয়েই কনসার্ন। তো এই কারণে এটাও সাথে বলা যায় যে এই ইকুয়েশনটাই তোমাদের হয়তো ইন ফিউচার ইউজ করতে হবে, কারণ এটা ওয়েল ভ্যালিডেটেড এবং ওয়াইডলি ইউজড হয়। তবে কমপ্লেক্সিটি কি? কমপ্লেক্সিটি হচ্ছে দেখো লেটেন্ট হিট চলে আসছে, কারণ এখানে তো বয়েলিং হচ্ছে। লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন সাথে ভিসকোসিটি, এই দুইটা টার্ম আসতেছে। ডেনসিটি অফ লিকুইড এবং ডেনসিটি অফ ভেপার। ওয়াটার নিলে ওয়াটারের ডেনসিটি, ওয়াটার ভেপারের ডেনসিটি। ওয়াটার না নিয়ে যদি ইনকেস তুমি ফর এক্সাম্পল অ্যালকোহল নাও, তাহলে অ্যালকোহলের ডেনসিটি আছে। যেই ফ্লুইড নিয়ে তুমি বয়েলিং করতেছো, সারফেস টেম্পারেচার, স্যাচুরেশন টেম্পারেচার। সারফেস টেম্পারেচার তুমি মেনটেন করতে পারো, তবে নিউক্লিয়ার বয়েলিং এ রাখতে গেলে সারফেস টেম্পারেচার কত থাকতে হবে? ওয়াটারের ক্ষেত্রে খেয়াল করো, এই যে এই রিজনে থাকতে হবে আমাদের, এই রিজনে। তো সারফেস টেম্পারেচার যদি আমি বলি 100, তাহলে আমি নিউক্লিয়ার বয়েলিং এ যাই না। সরি, এটা কত? 30। তাহলে 130 তো, তাহলে আমাদের এটা বলতে হবে 130। সারফেস টেম্পারেচার যখন 130, আমরা স্টিল নিউক্লিয়ার বয়েলিং এ আছি। যখনই 150 সারফেস টেম্পারেচার, তখনই আর নিউক্লিয়ার বয়েলিং এ নাই ওয়াটারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমার এই ইকুয়েশন ইউজ করা যাবে, কারণ এটা অনলি নিউক্লিয়ার রিজন। তো এই জন্য তুমি যদি ওয়াটারের ক্ষেত্রে ইউজ করো, ম্যাক্সিমাম ওয়াটারটাকে ইজি বয়েলিং ফ্লুইড হিসেবে ইউজ করা হয়, কারণ চিপ এবং ভালো একটা লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, ফ্রি অফ কস্ট। এই জন্য ওয়াটার দিয়ে বয়েলিং অ্যারেঞ্জমেন্ট অনেকে করে। তবে হ্যাঁ, টেম্পারেচার অনেক বেশি, স্যাচুরেশন 100 এ না গেলে বয়েলিং করা যায় না। অনেক সময় 100 এ যাওয়াটা সেফ হয় না, বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট কুলিং বা এটা সেটা। সেই ক্ষেত্রে মানুষজন ওই যে ক্রায়োজেনিক অ্যাপ্লিকেশনে যায় বা নিউক্লিয়ার, যেগুলো লোয়েস্ট বয়েলিং পয়েন্ট, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোতে কাজ করবে। তো ডিপেন্ড করে অ্যাপ্লিকেশন, বাট এর যে কমন ওয়াটার ইজ ভেরি চিপ, এবং এটা যদি ওয়াটার আমরা 130-এর উপরে যেতে পারবো, তাহলে এই ফর্মুলা ইউজ করবো। আমি যদি বলি আমার সারফেস টেম্পারেচার 160, ওয়াটার নিউক্লিয়ার বয়েলিং তো থাকবেই না প্রথম কথা। সেক্ষেত্রে এই ইকুয়েশনটাও ভ্যালিড বা ইউজ করা যাবে। তোমাকে বুঝতে হবে এটা কখন use করবে। এটা সারফেস টেনশন ফ্লুইড মেকানিক্সে পড়ানো হয়েছে। আর প্রান্ডল নাম্বার তোমাদের এটা বলা হবে সামনে। প্রান্ডল নাম্বার পড়া হয়েছে আই গেস, এটা কি কনভেকশনে পড়বা তোমরা মিড টার্ম ব্রেকের পরে। প্রান্ডল নাম্বার হচ্ছে মেইনলি যে তোমার ডিপেন্ড করে ভ্যারিয়েবল ফ্লুইডের ক্ষেত্রে, বাট এটা মেইনলি যে তোমার কনভেকশনের সাথে মোমেন্টাম ডিফিউজ, হ্যাঁ, কাইনেমেটিক সিস্টেম, এটা একটা রেশিও মিউ সিপি বাই রো আমরা বলতে। তো এইটা একটা ভেরিয়েবল, এটাও আমরা নিতে পারবো। আমাদের চার্ট আছে, সবগুলো ডাটা নিয়ে আমরা কি করব, ম্যাথ সলভ করার চেষ্টা করবো, এবং সেখানে বলবো এখানে নিউক্লিয়ার হিট ফ্লাক্স। তবে আরেকটা জিনিস খেয়াল করো, সারফেস টেনশন আমরা বলছিলাম, এই যে সারফেস টেনশন ফ্লুইড মেকানিক্স যখন পড়েছিলাম বলেছিলাম লিকুইডের সারফেস টেনশন টেম্পারেচার সাথে কম বেশি হয়। তো কি হয়, বাড়ে না কমে? কি মনে হয়, কি বলতে পারবে? 1 মাস দেব। লিকুইডের সারফেস টেনশন টেম্পারেচার যদি বাড়ে, সারফেস টেনশন বাড়ে না কমে? কমে স্যার, কমে। কমে। কেন কমে? প্রথমে যে বললাম আহ, কম। স্যার কমে কারণ স্যার টেম্পারেচার কারণে স্যার। হুম, সরি, টেম্পারেচারের কারণে স্যার বয়েলিং ইয়ে তো বেড়ে যায় স্যার। তো এখানে স্যার থাকে স্যার ইয়েটা এখানে বেড়ে যায়, ওয়েট বয়েলিং না স্যার, মানে ইয়াটা বেড়ে যায়, ওই যে হ্যাঁ ইন্টারনাল যে হ্যাঁ ইয়াটা স্যার, ডিস্টেন্সটা বেড়ে যায়। এক্স্যাক্টলি। তোমার ওই যে আপার লেয়ারে আমরা বলছিলাম ওয়াটার গুলা খুব সজ্জিত ভাবে আছে। জি স্যার, ইয়েস ইয়েস স্যার। তো তুমি যখন টেম্পারেচার দিচ্ছ, তুমি এটাকে ডিস্টর্ট করতেছো। তো যার কারণে সারফেস টেনশন টেম্পারেচার ইনক্রিজের সাথে আমাদের দেখা যায় কিছুটা কমে যায়। তো সেটাই হচ্ছে এই টেম্পারেচার বাড়তেছে, সারফেস কমতেছে ওয়াটার। তো এই চার্ট হেল্প করবে আমার সারফেস টেনশনটা বের করার জন্য। তো এক্সামে তোমাদের এই ধরনের চার্ট গুলো দেওয়া থাকবে। এজ এ ডিজাইন ইঞ্জিনিয়ার তুমি যখন ডিজাইন করতে যাবা, ওয়েল নোন যে কোনো হিট অ্যান্ড মাস ট্রান্সফারের বুকে তুমি এটা পাবা, বয়েলিং এর যে কোনো বলতে এসব চার্ট আছে অ্যাভেলেবেল। তোমাকে বুঝতে হবে কিভাবে ইউজ করতে হবে। তো সামনে একটা ম্যাথ করবো, করলে আরো ক্লিয়ার হবে। তো এটা গেল আমাদের নিউক্লিয়াস রিজনে হিট ফ্লাক্স এর জন্য, যেটা আমার টিএস এর সাথে ভেরিয়েবল।
টিএস এর সাথে টিএস 110 হলে একরকম আসবে, টিএস 120 হলে একরকম। তো আমার ওই রিজনে হিট ফ্লাক্সটা কত আমি বের করে আনতে পারতেছি। এই যে এই রিজনে হিট ফ্লাক্সটা থিওরিটিক্যালি এই ফর্মুলা ইউজ করে, যদিও ফর্মুলাতে আসছে এক্সপেরিমেন্ট করে। এটা তুমি বেস্ট হয় কি, তুমি বাসায় বসে তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, তোমাদের হোমওয়ার্কটা কি নেক্সট ক্লাসে আমাকে স্ক্যান করে আপলোড করে ইমেল করে দেবা। হোমওয়ার্কটা ইন্ডিভিজুয়াল করবা যে এই যে প্রত্যেকটা ভেরিয়েবলের ইউনিট বসাবা, ইউনিট বসায় এট দ্য এন্ড কিউ নিউক্লিয়েটের ইউনিট কি আসে এটা ডিটেলস দেখাবা লাইন বাই লাইন করে, কি আসবে এবং কি আসা উচিত। আই গেস এটা যেহেতু আমি হিট ফ্লাক্স বলছি, এটা কিউ যেহেতু হিট ফ্লাক্স, এটা ওয়াট বাই মিটার স্কোয়ার আসবে, ওয়াট পার মিটার স্কোয়ার আসবে। তো এইটা সব বসায় বসায় ডিটেলস করে একদম লাইন বাই লাইন করে যে দিবা হোমওয়ার্ক, তাকে আমি মার্কস দিব বোনাস। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, এটা গেল আমাদের। আর তোমাদের এটা গেল মোটামুটি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ওই যে ক্রিটিক্যাল হিট ফ্লাক্স। তো আমরা রোহেনসো মডেল দিয়ে আমরা কিন্তু এই রিজনটা পাচ্ছি, যে কোনো পয়েন্টে আমি হিট ফ্লাক্স বের করতে পারছি করসপন্ডিং টেম্পারেচারে। আর এই যে ম্যাক্সিমামটা, সেটার জন্য একটা আলাদা ফর্মুলা দিয়ে দিচ্ছে জুবের। এরা দুজন ওয়েল নোন সায়েন্টিস্ট ফ্রম ইউএসএ, হ্যাঁ, যে এরা ওইখানে অনেক বেশি কাজ করছে। এবং জুবেরের এই মডেল সিএইচএম মডেলটা অনেক ওয়েল নোন এবং এখনো ইউজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে, অনেক জায়গায় ইউজ হচ্ছে। কিউ ম্যাক্সিমাম ক্রিটিক্যাল হিট ফ্লাক্স তুমি এখান থেকে প্রেডিক্ট করতে পারবা, এখান থেকে বের করে নিতে পারবা, দিয়ে তুমি তাহলে বুঝতে পারবে আমি যদি এই কম্বিনেশন ধরি, এই ফ্লুইড ধরি, এইভাবে এইরকম হিটার সারফেসটা এরকম যদি নেই, তাহলে আমার এখানে ম্যাক্সিমাম হিট ফ্লাক্স এত জেনারেট হতে পারে। তাহলে আমার যেই অ্যাপ্লিকেশনে আমার হিট রিমুভ করতে হবে তার থেকে কম বা বেশি আমি ওইটার সাথে কম্পেয়ার করে আমি সিলেক্ট করবো। সো ভেরি ইউজার ফ্রেন্ডলি একটা ডিজাইন টুল এই ইকুয়েশন। তো এইটা একটা ইস্যু হচ্ছে, ভেরিয়েবল দেখো এইটা এইচএফজি, সিগমা, সারফেস টেনশন, রো ডেনসিটি, এগুলো আমাদের সব জানা আছে। হ্যাঁ, এটা টেম্পারেচারের সাথে ফাংশন, এগুলা সেটা জানা। কিন্তু সমস্যা যেটা হলো এই যে সি ক্রিটিক্যাল, এই সি ক্রিটিক্যালকে জুবের বিভিন্ন মডেলিং করছে। যে আমাদের হিটার সার্ভিস যেখানে আমরা হিট করবো, আমাদের যদি ফ্ল্যাট হিটার হয়, হরাইজন্টাল ফ্ল্যাট হিটার, আমাদের যদি স্মল হয়, আমাদের যদি লার্জ সিলিন্ডার হয়, সিলিন্ডার সার্ফেস দিয়ে তুমি হিটিং করতেছো, এখানে পানি আছে, তুমি কি করলে একটা সিলিন্ডার সার্ফেস করে হিটিং করতে, সেটা যদি হয়, অথবা তুমি লার্জ স্পেয়ার, স্মল স্পেয়ার, সে বিভিন্ন কয়েকটি কনসিডারেশন করেছে, করে সে এটার ভ্যালুটা দিয়েছে। এই যে এখান থেকে তুমি ইউজ করতে পারো, এই ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করে এখানে বসা। তাহলে এটা এক্সপেরিমেন্ট করে করে সে কার্ভ ফিটিং করেই করছে। তো এটাকেও একটা এম্পিরিক্যাল ফর্মুলা বলা হয়, এম্পিরিক্যাল ফর্মুলা। তবে সে বলে দিচ্ছে যে স্মল সিলিন্ডার কখন ধরবা, যখন এই ক্রাইটেরিয়াটা ফিল হবে, লার্জ সিলিন্ডার কখন ধরবা, যখন এই ক্রাইটেরিয়া ফুল হবে। তো আমরা ম্যাথ করব ডিজাইনে, তখন আমরা এই ইকুয়েশন ইউজ করব, এই টেবিলটা আমরা এই টেবিলটাও ইউজ করবো, আমরা এই টেবিলটা। তো টেবিল 8.134 we have to use, আমরা এই যে এখনই করবো একটা প্রবলেম, এখনই আমাদের দেখো প্রবলেম 1। মোটামুটি থিওরিটা এখানেই আমাদের বয়লিং এর। কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে আমি আগাই। তাহলে দেখো এই প্রবলেমটা বেশ সুন্দর একটা রিয়েলিস্টিক প্রবলেম, এবং এটা সলভ করলে তোমার আইডিয়া হয়ে যাবে এটা, এবং আমরা যে পরে দুইটা প্রবলেম বয়লিং এ ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা প্রবলেম একটু দেখার চেষ্টা করি। প্রথম প্রবলেমটা দেখো কি, যে ওয়াটার ইজ টু বি বয়েলড এট অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওয়াটার বয়েল করা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারে, একটা প্যানের উপর নেওয়া হচ্ছে। প্যানটা কোন ম্যাটেরিয়াল? স্টেনলেস স্টিল, মেকানিক্যালি পলিশড, দ্যাট ম্যাটার্স। হ্যাঁ, এটা আমরা দেখছি যে সারফেস এবং লিকুইড যে ইন্টারাকশন, সেখান থেকেই তো বয়লিং হচ্ছে, এখানেই তো সলিড লিকুইড ইন্টারফেস বয়লিং বাবল ফর্মেশন হয়, এই কারণে এটি important। তো আমরা দেখতেছি যে ইনার সারফেস অফ দ্য বটম ইজ মেনটেন 180। আচ্ছা, 180 তে দেওয়া আছে। ওয়াটার অ্যাটমসফিয়ারে স্যাচুরেশন 100 হবে, এটা আমরা জানি। ডায়ামিটার অফ দ্য বটম অফ দ্য প্যান 30। তাহলে এটা টপ ভিউ থেকে যদি দেখো, এটা একটু সার্কুল। হ্যাঁ, তোমরা বাসা বাড়িতে আমরা মেনলি সার্কুলার প্লেটে রান্না এই হাঁড়িতে। তো এটা ডায়ামিটার দেওয়া আছে 30 সেন্টিমিটার ডায়ামিটার।
আচ্ছা এখন বলছে দেখো দ্য রেট অফ হিট ট্রান্সফার টু দ্য ওয়াটার, এখানে তুমি হিট করতেছো, এটা 100 কতটুকু হিট ট্রান্সফার ওয়াটারে তুমি দিতে পারবা, এটা একটা কোশ্চেন। আর দ্য রেট অফ ইভাপোরেশন অফ ওয়াটার, ওয়াটার তো একসময় এখানে হিট নিয়ে বসে থাকতেছে না, ওয়াটার আস্তে আস্তে ভ্যাপার হয়ে এদিকে এসে কলাপস করতেছে, সো ভ্যাপার হয়ে শেষ চলে যাচ্ছে, তা কতটুকু মাস ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে, রেট অফ ইভাপোরেশন, কতটুকু মাস আমরা হারাচ্ছি। সময়ের সাথে সাথে পাত্রে পানি দাও, দিয়ে তাপ দাও, আস্তে আস্তে পানির লেয়ার কমে আসতেছে, তো ইভাপোরেশন ইজ দেয়ার ফ্রম দ্য মাস আপার সারফেস, এখানে ইভাপোরেশন কিন্তু হচ্ছে। লিকুইড ভ্যাপার ইন্টারফেস, এখানে ইভাপোরেশন হচ্ছে, বিকজ দিস লিকুইড ইজ এট হাই প্রেশার কম্পেয়ার টু ভ্যাপার, এই কারণে এদিকে একটা ফ্লোয়িং আছে। তো এখন আমাদের এটা তাহলে সলভ করার জন্য আমাদের বুঝতে হবে এটা কি নিউক্লিয়ার রিজন নাকি 108 সারফেস টেম্পারেচার। আমরা একটু জানি ওয়াটার যেহেতু ফ্লুইড, ওয়াটার বয়লিং কার্ভ কি বলে দেখো, ওয়াটার বয়লিং কার্ভ 108, তাহলে এটি কোন রিজনে পড়েছে? এটা হলো 105, এটা হলো 110, তাহলে 108 এই দিকে পড়েছে। তো এটা কোন রিজন? নিউক্লিয়ার বয়লিং রিজন। তো তাহলে রোয়েনশো মডেলটা এখানে ভ্যালিড। তো এই প্রবলেম করার জন্য তোমাকে এই ইকুয়েশন দেওয়া থাকবে, এই ইকুয়েশন তোমাকে দেয়, এটা মুখস্থ করার কিছু না, ইটস ভেরি কমপ্লেক্স ইকুয়েশন। তো এটা আমারও মুখস্থ থাকবে না, এটা তোমার ডিজাইন ইকুয়েশন, এটা তোমরা পাবা পরীক্ষার হলে, বাট এটার ইউজ জানতে হবে, এটা কিভাবে ইউজ করে তো আমরা এটা এখন জানতেছি। তো দেখো এই যে আমাদের ইকুয়েশনটা আমরা দেখে নিচ্ছি, আমাদের 108, সো আমাদের এটা এই ইকুয়েশন, তাহলে হিট ফ্লাক্স বের করতে বলছে, সব ভেরিয়েবল বসায় দিতে হবে। তার মধ্যে এখন কোশ্চেন যেটা হলো এই যে রো এল রো ভি এগুলো হচ্ছে লিকুইড, লিকুইড হচ্ছে আমাদের ওয়াটার, তাহলে ওয়াটারের জন্য এই প্রপার্টি লাগবে, এটা লাগবে, ভিসকোসিটি লাগবে, সিগমা লাগবে, এইচএফজি, এগুলো সব ওয়াটার ডিপেন্ডেন্ট, স্পেসিফিক হিট, এইচএফজি, প্রাণবায়ু, এইগুলো এখন ওয়াটারের প্রপার্টি, ওয়াটারের চার্ট থেকে বের করা যাবে। সেই চার্টটা কি? টেবিল 10.2 এবং টেবিল A9, এই দুটা। তো তুমি যে কোনো স্টিম টেবিল, চারটা আমার এখানে অ্যাড করা হয় নাই আনফরচুনেটলি, তুমি যে কোনো স্টিম টেবিল গুগল করো, এখন গুগল করলে স্টিম টেবিল থেকে তুমি এই ডাটাগুলো পেয়ে, তো তোমাদের পরীক্ষায় চার্ট দেওয়া থাকবে, তোমাদের এই হ্যান্ডবুক এই বইটা, এই যে সেন্ট জেলের সেকেন্ড এডিশনের বই, যেটা তোমরা যদি বাজার থেকে কিনো বা এটা শেষে চার্টগুলো দেওয়া আছে, টেবিল 10.1 এ গেলে পাবা, টেবিল A9 এ গেলে পাবা। তবে A9টা কোনটা, এই দুইটা মিলে তোমরা এই যে সরি টেবিল 10.1 কোনটা একটু আগেই দেখলাম, ওই যে আমাদের এই যে টেবিল 10.1, তোমার তো সারফেস টেনশন লাগবে 100 কত 0.589, তো এরকম পেয়েছি 0.508। আর A9টা হলো স্টিম টেবিল, স্টিম টেবিল থেকে গুগল করো বা যে কোনো একটা স্ট্যান্ডার্ড, এটা 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 এগুলো পাওয়া যাবে। তার মধ্যে সিপি এটা আসলে মুখস্থই তোমাদের, যে ওয়াটারে আপেক্ষিক তাপ পড়ছো 42, মোটামুটি মুখস্থ আছে। ওয়াটারে লিকুইডের ডেন্সিটি 1000, বাট একটু টেম্পারেচার সাথে কম বেশি হবে, কারণ আমাদের স্যাচুরেশন টেম্পারেচার মেটার 100 যেহেতু, তাহলে 100 জন্য প্রপার্টি গুলা দেখে নিতে হবে। লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন ফিক্সড, এটা চেঞ্জ হবে, ভিসকোসিটি টেম্পারেচার সাথে চেঞ্জ হবে, এটা একটু চেঞ্জ হবে। তো এইগুলো আমাদের টেবিল A9 থেকে দেখে নিবা। যারা বই কিনছো, হ্যাঁ তারাও টেবিল দেখতে পারো পিছনে, বা পিডিএফ থাকলে পিডিএফ এর পিছনে দেখতে পারো। তো আমার কাছে আছে হার্ড কপি, আমি ক্লাস শুরু হলে বা আমি তোমাদের এটা দেওয়ার ব্যবস্থাও করবো। আচ্ছা, হার্ড কপিটা অফিসে রাখা আছে, তো আমার স্ক্যান করা হয়নি, বাট এটা হচ্ছে তোমার টেবিল A9, তুমি যে কোনো স্ট্যান্ডার্ড স্টিম টেবিল থেকে ইউ উইল গেট অল দিস ভ্যালু। সোজা কথা, পরীক্ষা হলে এই ভ্যালু গুলো বের করার জন্য তুমি চার্ট পাবে। সো ভ্যালু সব বের করলা, এখন তোমার দরকার কি দেখো, সব ভেরিয়েবলই বের হয়ে এসেছে, বাট আমাদের এই যে আমাদের কোনটা লাগবে এখন, এই যে সারফেস, এটা ইম্পর্টেন্ট, CSF আর আমাদের N, এই দুটো CSF N হচ্ছে সারফেস ওয়াটার কম্বিনেশন, কিছুক্ষণ আগে বলছি। তাহলে চলো একটু দেখে আসি। এই যে কোনটা হবে আমাদের সারফেস ওয়াটার কম্বিনেশন, কে বলতে পারবা? প্রথম থেকে কয় নাম্বার, 1 মার্কস দিব, বলো তো। N এর ভ্যালু কত আর CSF এর ভ্যালু? যে শুনতেছো যারা,
আমাদের পাড়ার কথা বলছি কি, আমাদের ওয়াটার আর সাথে কি ছিল? হ্যাঁ, ওয়াটার আর আমাদের পাত্র কি, কিসের পাত্র? সিএসএফ এর ভ্যালু হ্যাঁ, সিএসএফ এর ভ্যালু আর এন এর ভ্যালু বলো কত হবে এই ম্যাথে? তুমি কি শোনো আসলে আমি? 1 হবে মনে হয় স্যার। হ্যাঁ, কত? 1 জিরো হবে না পয়েন্ট স্যার? 013। 0.013। কেন জি কেন স্যার। বলো বলো, কারণ বলো কেন? দেখে বলো না তুমি চার্ট, আমি এখানে ভিডিওতে চার্ট দেখতে পাচ্ছ, চার্টটা জি দেখে জি বলো স্যার, কয় দেখা নাম্বার, যাচ্ছে। কয় নাম্বারটা, কয় নাম্বার শুরু থেকে কয় নাম্বার কেস আমাদের এই প্রবলেম বলো? মার্কস দিব তো 1 মার্ক। হ্যাঁ, স্যার 3 নাম্বারটা। 3 নাম্বার, ভেরি গুড, 3 নাম্বার। এই যে জি ওয়াটার স্যার। স্টেনলেস স্টিল মেকানিক্যালি পলিশ, তাই পলিশ। তো? জি স্যার, জি স্যার। তো এই যে, এই যেটা, এই এই দুইটা ডাটা তোমার পিক করতে হবে। তোমার যদি পরীক্ষায় আসে ওয়াটার প্লাটিনাম, তোমাকে এখান থেকে pick করতে হবে। তোমার যদি আসে ওয়াটার নিকেল, তোমার এখান থেকে পিক করতে হবে। স্যার এই মান তো সেম স্যার। মান কম বেশি হবে, সেম হইতে পারে, এটা তো এম্পিরিক্যাল ফর্মুলা, এক্সপেরিমেন্ট করে করে ডাটা ফিট করে ভ্যালু নেওয়া হচ্ছে। সব মান তো সেম, কিছুটা কম বেশি আছে। যেমন ওয়াটার নিকেলের সাথে ওয়াটার স্টেনলেস সেম বিহেভিয়ার শো করতেছে, সরি প্লাটিনামের সাথে। কিন্তু আবার যখন নিকেল নিচ্ছ সেম পাচ্ছ, মান সেম কই, নিকেলে কত দেখছো, কম বেশি আছে না? আবার যখন ওয়াটারের জায়গায় তুমি অন্য ফ্লুইড নিচ্ছ, ধরো ওয়াটারের জায়গায় আইসো প্রোপানল নিচ্ছ, অ্যালকোহল নিচ্ছ একটা, আর কপার নিচ্ছ, সেক্ষেত্রে এন এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না? সেম দুই একটা কেস হয়েছে সেম, হয়তো ওয়াটার কপার পলিশের সাথে যেভাবে বিহেভ করতেছে বয়লিং এ নিকেলের সাথে সেম ওয়েতেই করতেছে প্লাটিনামের ক্ষেত্রে। এটার কনক্লুশন এটাই। তো এটা এক্সপেরিমেন্ট করে করে আসছে। হ্যাঁ, কারণ কপার এবং নিকেল এগুলা মেটাল, এগুলা মোটামুটি একই ধরনের প্রপার্টি দিবে। বাট যখন তুমি কোটিং করতেছো টেফলনের, তখন আবার একটু ডিফারেন্ট হচ্ছে, কারণ টেফলন কোটিং করলে সারফেস হাইড্রোফোবিক হয়ে যাচ্ছে। তুমি যখন গ্রাউন্ড করে কেটে ফেলতেছো রাফনেসটা এবং পলিশ করে ফেলতেছো, তখন একটু কম বেশি হচ্ছে। সো ইট ম্যাটার্স, সারফেসটা ফিনিশিংটা কিছুটা হলেও ম্যাটার করতেছে। তো আমরা দেখলাম এইচসিএসএম এন এর ভ্যালু ওখান থেকে আমি পিক করলাম, পিক করে আমি এই যে ডাটা ইকুয়েশনে বসালাম। ম্যাক্সিমাম গত সেমিস্টারে পরীক্ষায় এই ক্যালকুলেশন করতে, ক্যালকুলেটারে এটা বসায় এটা ক্যালকুলেশন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, বাট একটু টাইম নেয়, ধীরে সুস্থে করতে হবে, ইউনিট গুলো সেম আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, এই ইকুয়েশনে ইউনিট ক্যালভিনে বসানোর দরকার নেই, কারণ ডিফারেন্স যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেডে বসালেই হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তো আমাদের দেখো 7.2 × 10 ওয়াট হিট রিমুভাল হচ্ছে পার ইউনিট সারফেস এরিয়া দিয়ে। কিন্তু এখন আমাদের কোশ্চেন হলো, আমাদের ওখানে তো 1 মিটার স্কোয়ার এরিয়া নাও হইতে পারে। আমাদের এরিয়াটা ছিল কি, ডায়ামিটার 30 সেন্টিমিটার ডায়ামিটার, তাহলে মিটারে 0.3, তাহলে সার্কুলার এরিয়া ক্রস সেকশন, তাহলে ক্রস সেকশন কি হবে, পাই আর স্কোয়ার। এটা পিজার যে এরিয়া, বা 1/4 পাই ডি স্কোয়ার। তো সেই এরিয়া দিয়ে তাহলে কতটুকু হিট ফ্লাক্স, হিট যাচ্ছে, হিট ফ্লাক্স না তো হিট, 1 ইউনিট দিয়ে যায় এত, অত ইউনিট দিয়ে কত যাচ্ছে গুণ করে দাও। 5000 ওয়াট হিট ট্রান্সফার হচ্ছে বয়লিং এ, 5000 ওয়াট ওয়াটারে হিট আমরা ট্রান্সফার করে দিচ্ছি। 5000 ওয়াট, খুব তাড়াতাড়ি দেখো 5000 ওয়াট হিট রিমুভ করা সম্ভব হচ্ছে। এই হিট কে নিচ্ছে ওয়াটার, সে নিয়ে কি হচ্ছে, আস্তে আস্তে হিটেড হচ্ছে, ভেপার হচ্ছে, ভেপার হয়ে হয়ে আস্তে আস্তে ইভাপোরেট করে চলে যাচ্ছে। তাহলে মাস অফ ইভাপোরেশন কি, এই পরিমাণ হিট নিয়েই তো ইভাপোরেট হচ্ছে, তাহলে হিট ইকুয়াল টু মাস ফ্লো রেট ইন্টু এইচএফজি। এটার ইউনিট কেজি পার সেকেন্ড, এটার ইউনিট কত, এই যে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, জুল পার কেজি, আই গেস জুল পার কেজি পার জুল পার কেজি, তাহলে কেজি কেজি বাদ গেল, থাকলো জুল পার সেকেন্ড। ঠিক আছে, সো আমাদের আলটিমেট আসলো প্রতি সেকেন্ডে 2 গ্রাম অ্যারাউন্ড, কেজি তো এটা গ্রামে বললে 2 গ্রাম, প্রতি সেকেন্ডে 2 গ্রাম করে পানি আমি হারাচ্ছি বয়লিং এ। এটা একটা নর্মাল, বাসায় চুলায় আগুন দিয়ে তুমি তাপ দিলে এরকম ঘটনা ঘটছে। যদি সারফেসটাকে 108-এ মেনটেন করা যায় তাহলে,
আর তুমি যদি কনস্ট্যান্ট হিট দিতে থাকো 108 থাকবে না। এই জন্য কোনো একটা ইলেকট্রিক হিটারের মাধ্যমে যদি হিট করে ফিক্সড টেম্পারেচার রাখতে পারো, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ভ্যালিড। এখন যদি তুমি তাপ বাড়ায় দাও, ফর এক্সাম্পল তুমি আরো বাড়ায় দিচ্ছ, তো আরো যদি তুমি বাড়ায় দাও, ঘটনা কি ঘটবে বলতে পারবা কেউ? ইভাপোরেশন রেট বাড়বে না কমবে? 108-এর জায়গায় আমরা 115 সারফেস টেম্পারেচার, মাস ফ্লো রেট ইভাপোরেশন বাড়বে না কমবে? স্যার আরো বাড়ালে তো স্যার টেম্পারেচার সি থেকে ডি এর দিকে চলে যাবে গ্রাফে আমি বলতেছি অনুযায়ী। ইভাপোরেশনটা বাড়বে না কমবে? 115 করছি বাড়ায়, খেয়াল করো 115 করছি, ইভাপোরেশন বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। কেন বাড়বে? দেখো 115 করলাম, আমরা স্টিল আমরা বয়লিং এ এই রিজনে, তাই তো? এখানে তাকাও, 115 এইদিকে আসছে, এই জায়গা আমার কিউটা বেড়ে যাচ্ছে না? কিউটা যদি বেড়ে যায় মাস ফ্লো রেটও বেড়ে যাবে, তাই তো? হিট ফ্লাক্সটা বেড়ে যাচ্ছে, কিউ বেড়ে যাচ্ছে, তাহলে কিউ ভাগ এইচএফজি ফিক্সড ভ্যালু, কিউ বেড়ে যাচ্ছে, তাহলে মাস ফ্লো রেট ইভাপোরেশনও বেড়ে যাচ্ছে। এই কারণে তো চুলায় তুমি অনেক বেশি জাল দিয়ে পানি গরম দাও, আর এটা অনেক কম দিয়ে দাও, যেটা গরম তাপ বেশি জাল বাড়ায় দিচ্ছ, সেখানে তো তাড়াতাড়ি খালি হয়ে যাবে হাঁড়িটা, নাকি? বোঝা যায়? কারণ ইভাপোরেশন রেট বেশি, ওখানে 5 গ্রাম যাবে, হয়তো 10 গ্রাম যাবে 5 সেকেন্ড। বুঝছো? কারো কোশ্চেন আছে? ভেরি প্র্যাকটিক্যাল লাইফ কোশ্চেন, একটা প্রবলেম, বাট ইট উইল হেল্প ইউ ইন ইউর ফিউচার হিট এক্সচেঞ্জার ডিভাইস, বিশেষ করে থার্মোফ্লুইডিক ডিভাইস ডিজাইন। আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা আগাই, সময়েরও একটা ইস্যু আছে। কারো কোশ্চেন আছে? Anyone? এই প্রবলেমটাতে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, গুড। না বুঝলে ভিডিও দেখবো, ভিডিও শেয়ার করে দিই। আচ্ছা, এরপরে দেখো সেকেন্ড প্রবলেম, এইখানে আমরা ওই ঘটনাগুলো নিয়ে আসি। কোন ঘটনাটা? ওই যে আমার ক্রিটিক্যাল হিট ফ্লাক্স, আমি জানতে চাই ম্যাক্সিমামটা, এই ডিটারমাইন দ্য ম্যাক্স নিউক্লিয়ার, তাহলে আমাদের সিএইচএফ বার্ন আউট পয়েন্ট, ম্যাক্সিমাম হিট ফ্লাক্স। তো এটার ফর্মুলা কে দিচ্ছে? রোয়েনশো দিচ্ছে নাকি অন্য কেউ দিচ্ছে? আরেকজনের নাম বলছিলাম না? জুবের। জুবেরের মডেল এখন ইউজ করতে হবে, জুবেরের। এই যে জুবেরের, দেখছো? যেহেতু ম্যাক্সিমাম হিট ফ্লাক্স, তো জুবেরের মডেল। তো জুবেরের মডেল কি বলছে? আমার লাগবে এইটা, এই ভ্যালুগুলো, মানে কিছু ফ্লুইড প্রপার্টি আর একটা এই যে সারফেসের প্রপার্টি। তাহলে আসো ফর্মুলাটা লিখলাম, এই যে ফর্মুলাটা, এই যে জুবেরের ফর্মুলা, এই এক্সামে দেওয়া থাকবে ফর্মুলা, তুমি জাস্ট পিক করলা, প্রপার্টি গুলো আগের মতোই সেম, আগের প্রবলেমের যে প্রপার্টি ওইটাই। কেন? আমাদের ওয়াটার বলছে 100°C, তো সেম ওই প্রপার্টি আগের প্রবলেমে, রো ভি যে এল ভি, আগের যে প্রপার্টি ছিল এগুলো use করতেছি। তাহলে আমাদের এখানে লাগতেছে কোনটা? দেখো, এইচএফজি, সিগমা, রোভি, রোএল, রোভি, তার মানে ডেনসিটি দুটা, লিকুইড ফেজের, ভেপার ফেজের, অভিকর্ষ ত্বরণ জি, সারফেস টেনশন আর লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, অল অফ দিস হেয়ার অনলি সিসিআর টপিক। যেটা বলছিলাম কি, হিটিং এলিমেন্টটার উপর ডিপেন্ড। এখানে আমরা একটা ওয়্যার দিয়ে এই প্রবলেমে হিট করতেছি, এবং আমরা বলতেছি আমাদের হিটিং এলিমেন্ট 1 সেন্টিমিটার ডায়ামিটার নিকেল প্লেটেড স্টিল হিটিং এলিমেন্ট, 1 সেন্টিমিটার ডায়ামিটার, তার মানে এটা একটা সিলিন্ডার, একটা সিলিন্ডারের মতো, 1 সেন্টিমিটার ডায়ামিটার, 1 সেন্টিমিটার ডায়ামিটার, ঠিক আছে, নিকেল প্লেটেড স্টিল। তাহলে একটু চলো এখন এটা আগে চেক করতে হবে, এটা কি স্মল সিলিন্ডারে পড়ে না লার্জ সিলিন্ডারে, সেটাকে চেক করতে হবে। তাহলে আমাদের টেবিল দেওয়া থাকবে কোনটা? এইটা, এই টেবিলটা খেয়াল করো, এই টেবিলটা দেওয়া থাকবে। এখন এখানে হচ্ছে দেখো, আমাদের ফ্ল্যাট না, আমাদের হচ্ছে সিলিন্ড্রিকাল, তাহলে আমাদের হয়তো এটা হবে নাহলে এটা, তাহলে কোনটা হবে সেখান থেকে সেটার জন্য তুমি এটাও নিতে পারো, এটাও। এখন আমাদের চেক করতে হবে, চেক করার ক্রাইটেরিয়া কি? এল স্টারটা বের করে দেখতে হবে
যে ক্রিটিক্যাল লেন্থ 1.2 এর বেশি কিনা বা এই যে এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা। তাহলে এল স্টার কি এই খেয়াল করো, এই যে তাহলে এই এল স্টারটা বের করো, এই এল স্টারটা বের করে কম্পেয়ার করো। তাহলে এল স্টার বের করার জন্য কি লাগতেছে দেখো, এল ইন্টু জি রো এল রো বি সিগমা, রো দেওয়া আছে জি সিগমা, এল লাগবে এল, এই যে এল ক্যারেক্টারিস্টিক ডাইমেনশন অফ দ্য হিটার। যেহেতু এটা সিলিন্ড্রিকাল ক্যারেক্টারিস্টিক ডায়ামিটার হচ্ছে এটা রেডিয়াস, রেডিয়াস এই যে radius। তাহলে আমাদের ওই হিটারটা রেডিয়াস কত এটা জানতে হবে, যেটা আমার ফিজিক্যাল থিং। এই যে এটা ডায়ামিটার কত আমি বলে দিচ্ছি, খেয়াল করো ডায়ামিটার হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে বসাও 1 সেন্টিমিটার ডায়ামিটার, রেডিয়াস হবে 0.5 সেন্টিমিটার। এটাকে আবার ভাগ করো 100 দিয়ে, তাহলে পেলাম মিটার, এই যে মিটার। আর জি রো এল রো ভি আর সিগমা এগুলো তো আছে, দেখা গেল কি এটা ভ্যালু 2 গ্রেটার দেন 1.2। তাহলে এটা পড়ে গেছে কোনটার মধ্যে, এই যে দেখো এটা পড়তেছে গ্রেটার দেন 1.2, তাহলে এটা এই কেসে পড়ে গেল লার্জ হরাইজন্টাল সিলিন্ডার। তাহলে সি ক্রিটিক্যাল এখন ধরবো আমি 0.12, এই যে পয়েন্ট। So just need to pick this value from this table and then put in the table. And what it yields 1.02 into 10 to the power 6, and it is 6 sorry like megawatt, 1 megawatt per meter। যেটা আমরা দেখছিলাম ওয়াটারের ক্ষেত্রে CHF 1 megawatt per meter square, সেটা ওইটাই আসতো ভ্যালুটা, এক্সপেরিমেন্ট করে এই ভ্যালু এসেছে, যেটা এই থিওরির সাথেও মিলে গেছে। সো মানে ফর্মুলাটার সাথে মিলে গেছে। সো ইটস ভেরি কিসের ভেরি আন্ডারে? ঠিক আছে। এই তোমরা মিউট করো, হ্যাঁ আচ্ছা একটু বোঝা গেছে ম্যাক্সিমাম হিট ফ্লাশ তাহলে কিভাবে বের করবো? এনিওয়ান এনি কোশ্চেন? তাহলে বলতেছে এখন এখানে ম্যাক্সিমাম হিট ফ্লাশ এত জেনারেট হলো আমি বুঝলাম, তাহলে এখন সারফেস টেম্পারেচার কত? দেখো আগের অঙ্কে সারফেস টেম্পারেচার 108 ছিল, এখন কিন্তু 108 নাই, এখন আমি ম্যাক্সিমাম পেয়েছি, ওইটার করসপন্ডিং সারফেস টেম্পারেচার কত। এখন কোশ্চেন হলো ম্যাক্সিমাম হিট ফ্লাশটা কোন রিজনে ভ্যালি? নিউক্লিয়ার বয়লিং রিজনে, নিউক্লিয়ার বয়লিং রিজনে এখানেই তো, এখানেই তো নিউক্লিয়ার বয়লিং রিজন। সো রোহেনসো মডেলটা এইখানকার জন্য ভ্যালিড। তাহলে তুমি এখন হিট ফ্লাশ জেনে গেছো, তুমি রোহেনসো মডেলটা ইউজ করো। এই যে রোহেনসো মডেলটা ইউজ করলে তুমি কি পাচ্ছ দেখো, ইকুয়েশনটা দিলা রোহেনসো মডেলের ইকুয়েশন দিলা, কিন্তু এখন তোমার হিট ফ্লাক্স জানা ম্যাক্সিমাম হিট ফ্লাক্সটা, কিন্তু করসপন্ডিং সারফেস টেম্পারেচারটা অজানা। তো তুমি স্যার এই ভাই যে স্যার কিউব হবে না? কোথায়? সূত্র অনুযায়ী ওই সূত্র যখন বসাইছে উপরে একটা কিউবটা, কোনো কারণে কি স্যার ও কিউবটা মিস আচ্ছা, হয়ে গেছে? ও এইটা হ্যাঁ গুড গুড, কিউবটা মিস, এই যে কিউব, ঠিক আছে এইটা। তাহলে দেখো এখন ওখানে সবই বসাবার, সারফেস টিএস টা আননোন থেকে গেল, এই টিএস টা বের হয়ে আসলো 119। আমরা দেখছি 120 30-এ আমরা ক্রিটিক্যাল, 30 না 120-এর দিকে পড়তেছে আমরা ক্রিটিক্যাল হিট ফ্লাক্স পাই ওয়াটারে। তো দেখো সারফেস টেম্পারেচার তাহলে আমি বলতে পারি, প্রেডিক্ট করতে পারি 119-20 অ্যারাউন্ড দিস, সেটাও বলা যায়। তো এই দুইটা বয়েলিং এর ম্যাথ ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বললাম ফাইনালে আসবে একটা না একটা। তবে এক্সাক্ট এই ম্যাথ নাও পেতে পারি, একটু ডিফারেন্ট পেতে পারো, এই জন্য এক্সাম্পলের প্রবলেম দেখবো, বাট আমাদের ইকুয়েশন সব এগুলাই ইউজ হবে, হ্যাঁ সবকিছু এরকম ঘুরে। ওটা যে লার্জ সিলিন্ডার, ওটা কি স্যার আরেকটু স্যার বলবেন, মানে ভালো হতো একটু বলবেন। লার্জ সিলিন্ডার হচ্ছে তোমাকে এখন বুঝতে হবে, দেখো তুমি এই যে কিউম্যাক্স বের করবা, তোমার তো সি ক্রিটিক্যাল জানতে হবে। সি ক্রিটিক্যাল ডিপেন্ড করে এই কয়টা কেসে, হ্যাঁ তো আমাদের তো ফ্ল্যাট হিটার বলে না, আমাদের বলছে এটা কি ফ্ল্যাট হিটার, আমাদের বলে না, আমাদের বলছে একটা সিলিন্ড্রিক্যাল রড যেটা ডায়ামিটার হচ্ছে আই গেস কত বললো 1 সেন্টিমিটার, এটা
তো এখন এটা লার্জ না স্মল সেটাকে বের করে নিতে হবে, সেটার উপর বেস করে তো তুমি এটা চুজ করবা এখান থেকে। কারণ জি দেখো স্যার। লার্জের ক্ষেত্রে যে ভ্যালু স্মলের ক্ষেত্রে সেম না জিনিসটা, খেয়াল করছো, দুইটা আলাদা। তো এই কারণে আমরা যেটা করব, আমাকে চেক করার জন্য এই এল স্টারটা বের করতে হবে। এইটা হচ্ছে আমার চেকিং ক্রাইটেরিয়া। এই এল স্টার ইকুয়েশন এই টেবিলের উপরে এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখো। এল স্টার সমান এল ইন্টু জি ইন্টু রো এল সামথিং। এই এলটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক লেন্থ। তো যেহেতু ওরা বলছে এটা লার্জ সিলিন্ডার, লার্জ না সিলিন্ডার, সিলিন্ডারের ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে ক্যারেক্টারিস্টিক। আমাদের এটা 1 সেন্টিমিটার ডায়া, আমরা 2 দিয়ে ভাগ করে আমাদের রেডিয়াস পেয়ে গেলাম। রেডিয়াস এখানে বসাই দিলাম এল এর জায়গায়। আর জি, রো এল, সারফেস টেন্সার এগুলো ফ্লুইড প্রপার্টি, এগুলো সব বসাই দিলে এল স্টার পেয়ে গেলাম 2, যেটা হচ্ছে এই রেঞ্জে পড়ে। যদি এটা পেতাম ধরো এই যে 0.15 থেকে 1.2 এর নিচে, ধরো এটা আমি 1 পাইতাম ভ্যালু, তাহলে এটা কিন্তু স্মল হরাইজন্টাল সিলিন্ডার। সেই ক্ষেত্রে সি স্যার এখানে মানে ক্রিটিক্যাল এইভাবে বের করতে হবে, এটা ইউজ করে। এখন যেহেতু এটা 2 লার্জ সিলিন্ডারে পড়ে গেছে, আমাদের সি ক্রিটিক্যাল আমরা এখান থেকে ডাইরেক্ট পিক করে নিলাম 0.12, তাহলে এই যে 0.1। তো স্যার তোমার, এখানে হ্যাঁ এলটাকে রেডিয়াস হিসেবে বিবেচনা করা লাগবে, এই তো? হ্যাঁ, এই ইকুয়েশনে এলটাকে, এই ইকুয়েশন, কারণ ওরাই বলছে যে রেডিয়াস, কিন্তু ফ্ল্যাট প্লেট যদি হয়, ফ্ল্যাট তাহলে প্লেটে ডায়ামিটার, উইথ তখন ডায়ামিটার। ডায়ামিটার অথবা উইথ, যেটা তোমার কাছে অ্যাভেলেবল। যদি সার্কুলার হয় উইথ ডায়ামিটার নিবা ফ্ল্যাট প্লেটের, যেগুলো আমাদের পানির পাত্র ইউজুয়ালি আমরা গরম করি। যদি না রেক্ট্যাঙ্গুলার হয়, সেক্ষেত্রে উইথটা নিতে বলছি। সেটা তোমাকে বুঝাই নিতে হবে তুমি জি কি স্যার, বুঝতে ধরনের পারছি এবার। অ্যানালাইসিস করবে। হ্যাঁ, তো এইটা দিয়ে সারফেস টেম্পারেচার বের করা গেল, ক্রিটিক্যাল হিট ফ্লাক্সও বের। সো ওয়াটার দিয়ে তুমি যদি কোনো একটা বয়েলিং ডিভাইস ডিজাইন করতে যাও, তোমার জন্য এখন আর অনেক ফর্মুলা অ্যাভেলেবেল। ফর্মুলা দিয়ে তুমি প্রেডিক্ট করে যদি সেফ মনে করো দেন ইউ ক্যান ডিজাইন। এটা জাস্ট প্রিলিমিনারি স্টার্ট। বয়লিং এর উপর আরো অনেক বই আছে, প্রত্যেকটা রিজনকে আলাদাভাবে মডেল করা যায়। হ্যাঁ, নিউক্লিয়েটকে একভাবে করা যায়, ফ্লেম বয়লিং এগুলোকেও করা যায়, কিন্তু এগুলো আমাদের কনসার্ন না, কারণ আমরা অনেক হাই টেম্পারেচার বয়লিং অ্যাপ্লিকেশনে কনসার্ন না। হ্যাঁ, আমরা যেহেতু মোটামুটি নিউক্লিয়ার ফিউশন, এই কারণে এটা ওয়াইডলি ইউজ হয়, বাবল ফরমেশনটা কন্টিনিউয়াস থাকে, এই কারণে এটা নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের মোটামুটি বয়লিং এখানে শেষ। থিওরি আমরা এখন যদি বলি বয়লিং, আরেক পুল বয়লিং, এখন যদি ফ্লো বয়লিং হয় সেই ক্ষেত্রে কি হবে। ফ্লো বয়লিংটাই ওয়াইডলি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, এগুলো কিন্তু পুল বয়লিং। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ফ্লো করি নাই কোনো ফ্লুইডের, ন্যাচারালি হচ্ছে। এখন যদি তোমার ফ্লো বয়লিং হয়, যেটা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয়, কারণ ইন্ডাস্ট্রি বয়লার, ওয়াটার টিউব বয়লার, আমরা কিন্তু পাম্প দিয়ে ফ্লো করতেছি, তো একটা ফ্লো বয়লিং, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেও এরকম গ্রাফ আঁকা যায়, এক্সপেরিমেন্ট করা যায়, করেছে মানুষজন, করে দেখা গেছে এই ফ্লো ভেলোসিটি যত বাড়াই দিবা তুমি, তুমি তত বেশি পিকে তুমি হিট ফ্লাক্সটা নিতে পারবে। তো দেখো এখানে অনেক বেশি সম্ভব। পুল বয়লিং এ আমরা পাচ্ছি কত, 1 মেগাওয়াট পার মিটার স্কয়ার সিএইচএল। আর ফ্লো বয়লিং এ তার থেকে দেখো 35 গুণ বেশি পাওয়া সম্ভব। অনেক, 35 মেগাওয়াট পার মিটার স্কয়ার, জাস্ট ইনক্রিজিং ভেলোসিটি। তবে হ্যাঁ, এখানে কন্ডিশন হলো ভেলোসিটি বাড়াইতে হবে ফ্লুইডের, তো তোমাকে পাম্পের অ্যারেঞ্জমেন্ট রাখতে, উইথাউট এক্সটার্নাল কোনো ডিভাইস ছাড়া তো তুমি ভেলোসিটি মেনটেন করতে হবে। তো একটা পাইপের মধ্যে ফ্লো অনেক হাই রাখছো, এখানে তুমি অনেক বেশি সিএইচএল পাওয়া সম্ভব। তো ফ্লো বয়লিং যখন অনেক বেশি হাই হিট ফ্লাক্স দাও, রিমুভ করতে হবে বা হিট ট্রান্সফার করতে হবে, সেই ক্ষেত্রে এটা একটা ভালো রেজিস্ট্যান্স প্রসেস। আদারওয়াইজ ফুল বয়লিং যদি 1 মেগাওয়াটের নিচে কাজ করো, সেই ক্ষেত্রে তুমি ওয়াটার দিয়ে ইজিলি করতে পারো। ঠিক আছে? এখন বয়লিংটাকে কিভাবে বাড়ানো সম্ভব, বয়লিংকে বাড়ানো সম্ভব বিভিন্ন ওয়ে আছে। আর ইউজটা কিন্তু অনেক, বয়লিং এখন ইউজ হচ্ছে অনেক। তোমাদের পিসি, গেমিং পিসি টিসি আছে, অনেক জায়গায় বয়লিং সেট আপ থাকতে পারে কুলিং এর ক্ষেত্রে। হ্যাঁ, ডিপেন্ড করে, ইলেকট্রনিক কুলিং এ ওয়াইডলি ইউজ হচ্ছে। এভাবে মাইক্রো চ্যানেল কুলিং, যেগুলো মাইক্রো চ্যানেল কুলিং, সেখানে লিকুইড দিয়ে বয়লিং করে করা হচ্ছে। হ্যাঁ, এগুলো কিছু ইয়ার। তো বয়লিং এর মেইন জিনিসটাকে আমাদের বাবল ফরমেশন হতে হবে, তারপরে বাবলটাকে স্টেপ করে চলে যেতে হবে, যত বেশি বাবলকে ফরমেশন করে সরাই নেওয়া যায় তত ভালো। এই জন্য অনেকে অনেক টেকনিক অবলম্বন করেছে। তো দেখা গেছে ব্রেনসন, সে কিছু স্টাডি করছিল, রিসার্চ,
যে সে করছে কি সারফেসে ইরেগুলারিটি আছে, তো একটা সারফেসকে ইন্টেনশনালি তুমি রাফ বানাইলা মেশিনিং, দেখা গেছে এটা দিয়ে তুমি 10 গুণ বেশি সিএইচএফ বাড়াইতে, রাফ এন্ড সারফেস। তো রাফনেস কতটুকু করবা, কম না বেশি, এগুলা ডিপেন্ড করে অনেক কিছু ফ্যাক্টর আছে, বাট ট্রেডিশনালি যে সারফেস রাফ করলে বয়লিং সিএইচএফ বাড়ানো সম্ভব। আবার দেখা যাচ্ছে কোটিং করে থিন মেটাল লেয়ার, থিন লেয়ার লেস দেন 1 মিলিমিটার বিভিন্ন পোরাস ম্যাটেরিয়ালে যদি কোটিং করো বা কিছু ইন্টেনশনাল ক্যাভিটি ফর্ম করো এখানে, তাইলে দেখা যায় এটা আরো ভালো কাজ করে। ওই কোটিং গুলা বা পোর গুলা এক্সটার্নাল সারফেস কাজ করে, দেখা যায় আরো বয়লিংটা বাড়াচ্ছে। তো এই জন্য এই দেখো প্লেন টিউব নিয়ে করলে এরকম হচ্ছে হিট ফ্লাক্স, তুমি যদি আর একটু ইয়া নিয়ে করো ফিন দিয়ে করো টিউবে, তাইলে একটু শার্প পাচ্ছ স্লোপটা। থার্মোএক্সেল দিয়ে করলে অনেক বেশি পিকে যেতে পারতেছো। তো বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে কমার্শিয়ালি বিভিন্ন ধরনের রিসার্চ চলতেছে, মানুষজন বিভিন্ন সাজেস্ট করতেছে হাউ ক্যান ইউ ইমপ্রুভ দ্য বয়লিং হিট ট্রান্সফার। আমরা 1 মেগাওয়াট চাই না, আমরা চাই ওয়াটার দিয়ে, কিন্তু আমরা চাই অনেক বেশি মেগাওয়াট। সেই ক্ষেত্রে তুমি ওই সারফেসটা কপারটা বা নিকেলটা বা তোমার পানির পাত্র, যেটা পাত্রে তুমি কি কি মডিফিকেশন করে আনতে হবে। তবে কোটিং করে করাটা ভেরি ডিফিকাল্ট। আমি নিজে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, আমি পিএইচডি তে কিছু কোটিং করেছিলাম কপার সারফেসে, গ্রাফিন কোটিং দিয়ে আমরা বয়লিং করার চেষ্টা করছিলাম। কিছু দূর সাস্টেন করা যায়, বাট আলটিমেট কোটিং উঠে যায়, কারণ অনেক বেশি এজিটেশন অফ লিকুইড থাকে, কোটিংটা রাখা খুব টাফ, বাট স্টিল একটা সার্টেন পর্যন্ত রাখা গেছে। তো এইভাবে, কারণ গ্রাফিন কোটিং কেন করছি, ওই পোরাস স্ট্রাকচার আছে, অ্যাডভান্টেজ গুলো এটা নিয়ে অলরেডি পেপার পাবলিশ হয়েছে, বাট আর সার্টেন লিমিট। তো এইখানে ইন ফিউচার তোমার কাজ করার ভালো একটা অপশন বা ইন্ডাস্ট্রিতে অনেকে করতেছে। আচ্ছা, এটা গেল বয়লিং শেষ, দিস ইজ দ্য এন্ড অফ বয়লিং। আমি আজকে এই টপিকটা শেষ করবো, আমাদের আর কয়েকটা স্লাইড আছে কনডেনসেশন। বয়লিং নিয়ে কারো কোশ্চেন আছে? এনিওয়ান এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? তোমরা ভিডিও দেখো, পড়ো, তারপরে কোশ্চেন দেখো, আমাকে আনসার করো, সমস্যা নেই। আচ্ছা, ড্রপ ওয়াইজ কনডেনসেশন, বয়লিং কনডেনসেশন দুইটা অপোজিট, ঠিক আছে? কনডেনসেশন আমাদের বলছিলাম কুলিং টাওয়ারে ওয়েস্ট ওয়াটার রিকভারি করতে গেলে স্টিম চলে যাচ্ছে, স্টিমটাকে ফিরায় আনতে হবে, কি করতে হবে, একটা সারফেসকে লোয়ার স্যাচুরেশন টেম্পারেচার এনে তুমি ড্রপ দ্য টাকার স্টিমটাকে বের, বা ফ্রিজ থেকে তুমি কি করলে একটা কোকের বোতল তুমি বাইরে এনে রেখে দিলে, আস্তে আস্তে বোতলে গায়ে কি হলো, ওয়াটার জমা হচ্ছে, এগুলো আমরা জানি নট ন্যাচারাল কিছু কনডেনসেশন ড্রপলেট ফর্মেশন হচ্ছে। এখন ইম্পর্টেন্ট হলো ভেপার এই সারফেসে এসে লিকুইড হচ্ছে, হিট রিজেক্ট করতেছে, কিন্তু লিকুইড হয়ে যাচ্ছে, এই লিকুইড সরে যেতে হবে, নাহলে আবার এখানে ভেপার আসতে পারে। দ্যাট ইজ দ্য প্রবলেম। ধরো তুমি ওয়েস্ট ওয়াটার পাওয়ার প্ল্যান্ট কুলিং টাওয়ারে স্টিম থেকে স্টিমটাকে রিকভার করো, ওয়াটার হিসাবে আবার এনে আবার ফিড ওয়াটারতে পাস করবো, তাহলে স্টিম হারায় যাচ্ছে, আমি ধরলাম স্টিমটাকে, ঠিক আছে, আমার কনডেনসেশন সারফেসে নিয়ে আসলাম, সে আস্তে আস্তে ড্রপলেট হলো, আমি এটাকে নিয়ে যাচ্ছি নিচে। এখন তাকে ড্রপলেট হয়ে সরে যেতে হবে, সে যদি সরে না যায়, সে কি করবে, আস্তে আস্তে সময়ের সাথে ফিল্ম তৈরি করবে, ওয়াটারটা জমে যাবে জমে যাবে। সারফেস যদি হাইড্রোফিলিক হয় তাহলে কিন্তু এইভাবে জমে না। গাড়ির কাছে দেখবা ইউজুয়ালি হাইড্রোফিলিক নেচার, হ্যাঁ, বৃষ্টির পানি যখন পরে আস্তে আস্তে জমে এটা একটা ফ্ল্যাট লেয়ারে, কিন্তু তুমি কোটিং করে দিলে এই যে এরকম droplet। এবং সে আস্তে আস্তে শেড করে পড়ে গেলে সুবিধাটা কি, স্পেসটা আবার ফ্রি হয়ে গেল ফর ফার্দার কন্ডেনসেশন, কারণ ইট শুড বি এ কন্টিনিউয়াস প্রসেস। এখানে ড্রপলেট একবার তুমি এখানে লিকুইড লেয়ার হয়ে গেল, দিয়ে যদি এটা এরকমই হয়ে যায়, জমেই যায়, তাহলে তো এটা হয়ে গেল ফিল্ম, একটা ফিল্ম তৈরি করে। এই ফিল্ম কি তোমার পরবর্তী ভেপারকে আসতে দিবে এই সারফেসটার কন্টাক্টে? সহজে আসতে দেবে না, ট্রান্সফার কমায় দেবে। বরং এটা ফিল্ম না হয়ে যদি পড়ে যেত লিকুইড, তাহলে সারফেসটা অলওয়েজ এক্সপোজ টু ভেপার হতো। সেটাই তো আমরা চাই, কনডেন্স ভেপারকে লিকুইড করতে হিট রিজেকশনের মাধ্যমে। তো এই জন্য কনডেনসেশন ফেনোমেনাটা ভেরি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে, বাট এখানে একটা দুইটা ভাগে ভাগ করা যায়, একটা ফিল্ম ওয়াইজ কনডেনসেশন, একটা ড্রপ। ফিল্ম ওয়াইজটা কখনোই কাম্য না, কিন্তু রিয়েল লাইফে হয়ে যায় ফিল্ম ওয়াইজ, সময়ের সাথে সাথে আস্তে আস্তে ড্রপলেট, এই ড্রপলেট করে কি আরেক ড্রপলেটকে অ্যাট্রাক্ট করে এগুলো আস্তে আস্তে জমা জমা হয়ে হয়ে বড় বড় এরকম
মানে এগুলো আমি নিজে এক্সপেরিমেন্ট করছি আমার পিএইচডি লাইফে, তো আমি জানি একদম। তো মার্চ করে, ওয়াটার কলেজ করে, একটা সাথে একটা লাগে, একটা হচ্ছে ওরা বড় একটা ফিল্ম তৈরি করে বসে আছে। কারণ ওয়েট সহজে মুভ করে না। যদি ভার্টিক্যাল সার্ফেস হয় করে, হরাইজন্টাল হলে সহজে করবে না। So এই জন্য চ্যালেঞ্জ ইন কন্ডেনসেশন is still going on throughout the world. How can you remain continuous sustained droplet formation? মানে ড্রপ ওয়াইজ কন্ডেনসেশন তুমি কতক্ষণ মেনটেন করতে হবে, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। সো যাই হোক, তাহলে দুই ভাগে ভাগ। এই যে দেখো, ড্রপ ওয়াইজ রিয়েল লাইফ পিকচার, এই যে ড্রপলেট ফর্ম, এগুলো ন্যানো মাইক্রোস্কেল ড্রপ, ভেরি স্মল। কিন্তু এই যে ড্রপলেট, আমরা বৃষ্টির পানি একটা ড্রপলেট দেখি, এটা একটু ডিফারেন্ট, কারণ ওটা বৃষ্টি থেকে ডাইরেক্ট আসে, ওটা তো লার্জ সাইজের হয়। কিন্তু তোমার ডিউ যখন ফর্ম হয়, ডিউ ফর্মেশন যে আমরা বলি, এটা ভেরি ন্যানো মাইক্রোস্কেল, এটা ইনিশিয়াল ডায়ামিটার 1 ন্যানোমিটারের একটা। এরকম অনেক ড্রপলেট আস্তে আস্তে মার্জ হয়ে 1 মাইক্রোমিটার করে। মাইক্রোমিটার খালি চোখে দেখা যায় না, এটা আরো আরো জমা হয়, যখন মিলিমিটার স্কেল আসে আমরা তখন দেখি একটা ড্রপ। এবং আমার কাছে মনে হয় ড্রপলেট হয়তো এইটুকুই ছিল সাইজ, কিন্তু না, এই ড্রপলেট এই সাইজের না। সেই ইনিশিয়ালি ছিল ভেরি একটা বিন্দু পয়েন্ট, ন্যানোমিটার, জমে 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 এইটা আসছে। কিন্তু আমাদের চোখের দৃষ্টির একটা ক্ষমতা আছে, এই জন্য আমরা এটা দেখি। সো মাইক্রোস্কোপে যখন দেখবা, তখন দেখবা ভেরি ফ্যাসিনেটিং একটা সিনারি। আমার কিছু পেপার আছে, ওগুলো সাপ্লিমেন্টারি ভিডিও আছে, সেই ভিডিওগুলো এগুলা দিয়ে দেখা যাচ্ছে, ওপেন অ্যাক্সেস আছে, হ্যাঁ, গুগল গেলে তোমরা দেখতে পাবে। এইটা বলার উদ্দেশ্য কি, আমার রিসার্চটা ছিল এটাই, কন্ডেনসেশন সাস্টেইন করা যায় কতক্ষণ ধরে, এরকম একটা রিসার্চ ছিল PhD-তে। তো এখানেও কাজ করার অপশন আছে, ওয়ার্ল্ড ওয়াইড এখনো চ্যালেঞ্জ চলে আসতেছে, বাট মানুষ এটুকু বুঝে গেছে ফিল্ম ওয়াইজ হচ্ছে ড্রপ ওয়াইজ কন্ডেনসেশনটা স্টিল বেটার। এবং এটা এখন ইন্ডাস্ট্রিতে রাখার জন্য যা যা করা লাগে, কোটিং, সারফেস চেঞ্জ, এগুলো মানুষ করতেছে। তো বিভিন্ন প্রোমোটার কেমিক্যাল ইউজ করতেছে, এটা সেটা ইউজ করে। তো দেয়ার আর সাম ওয়ে, হ্যাঁ, এই যে দেখো, কিছু ওয়ে হতে পারে, তুমি কিছু অ্যাডিটিভ অ্যাড করলা, মানে কেমিক্যাল অ্যাড করলা ভেপারের সাথে, তুমি কিছু এই যে টেফলন কোটিং করে, প্রোমোটার কোটিং করতে হবে। টেফলন কোটিং আমি নিজে হাতে করছি, আমি জানি। গোল্ড সিলভার কোটিং সহজে মানুষ করতে যাবে না, কারণ কস্টলি গোল্ড। বাট এগুলা কোটিং গুলো হয় কি, সারফেসের সাথে ফ্লুইডের যে ড্রপলেট ফর্মেশন ক্যারেক্টারিস্টিক্স, আমরা এখানে চাবো না যে দেখো সাইড ভিউ এরকম ড্রপলেট ফর্ম, আমরা চাবো এইরকম ড্রপলেট ফর্ম। কারণ এই ড্রপলেটটা এখানে মিনিমাম এরিয়া, এটা সহজে পড়ে যাবে, এই ড্রপলেটটা সহজে পড়বে না। এই যে চেঞ্জ ট্রানজিশন, এই ড্রপলেট থেকে এই ড্রপলেট ফর্মেশন, দিস ইজ চ্যালেঞ্জ ফর লং টাইম। বাট স্টিল মানুষ করতেছে, সুপার হাইড্রোফোবিক বিভিন্ন সার্কেল দিয়ে এটা করতেছে। মানুষ ফ্লুইডের যে ব্যাপারটাকে কনডেন্স করবে সেটার প্রপার্টিও চেঞ্জ করার চেষ্টা করতেছে, আবার মানুষ চাচ্ছে কি যে সারফেসটা সেটাকেও চেঞ্জ করা যায়। তো দুই ধরনের রিসার্চ ইজ অলসো গোইং অন। তো মেইন কথা, কনডেনসেশন হিট ট্রান্সফার যদি বাড়াতে চাও, তোমাকে ড্রপ ওয়াইজ কনডেনসেশন সাস্টেইন করতে হবে ফর লং। আর নাইলে ফিল্ম ওয়াইজ হলে কি হবে, এই যে problem, এটা একটা ফিল্মের মতো তৈরি হয়, এই লিকুইড লেয়ার এই ব্যাপারটাকে তখন আসতে দেয় না, এই সলিড সারফেসটা। সো ভেপার একটা ব্যারিয়ার ফেস করে, সো স্লো হয়ে যায় হিট ট্রান্সফার প্রসেসটা, যার কারণে হিট ট্রান্সফারটা কমে যায়। আরেকটা প্রবলেম আছে, প্রেজেন্স অফ নন কন্ডেন্সেবল গ্যাসেস এন্ড কন্ডেন্সার, যেটা মোস্টলি যে পাওয়ার প্ল্যান্টে কন্ডেন্সার এটা ফেস করে সবাই। সেটা হলো যে তোমার যে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট গুলা, যেগুলো অ্যাটমসফিয়ার প্রেসার নিচে যখন অনেক অপারেট করে, তখন তোমার কি হয় যে পসিবিলিটি অফ নন কন্ডেন্সেবল গ্যাস লিকিং করে ইন দ্য কন্ডেন্স, এটা হলো মেইন একটা চ্যালেঞ্জ থাকে পাওয়ার প্ল্যান্ট। লো প্রেসার লো টেম্পারেচার অপারেট করতে হয় কন্ডেন্সারকে, তখন দেখা যায় কি বিভিন্ন অ্যাটমসফিয়ারিক গ্যাস গুলা, প্রেসারটা বেশি বাইরে, তো এই নন কন্ডেন্সেবল গ্যাস গুলো ভেপারের সাথে এখানে চাই আসে। তো ওইটা যে সমস্যা করে যে তোমার হিট ট্রান্সফার থেকে কমায়, কারণ এটা নন কন্ডেন্সেবল গ্যাস, আমরা চাচ্ছি পিওর ভ্যাপারের। তো দেখা যায় আমি ভ্যাপার যেটা আমার স্টিম ওয়াটার, সেটাকে তো কন্ডেন্স করলাম, আর ওই গ্যাসটাকে কন্ডেন্স করতে এটা প্রবলেম। তো এই আনঅ্যাকুমুলেটেড ডার্ট বা গ্যাস, এগুলো আসলে কন্ডেন্সারে না যাওয়াটাই ভালো, বিভিন্ন এয়ারের মধ্যে যেগুলো থাকে আর কি। তো সেটা প্রিভেন্ট করার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ ইন্ডাস্ট্রিতে এখনো রয়ে গেছে।
নন কন্ডেন্সেবল গ্যাসগুলোকে কিভাবে ট্রিট করা যায়, সেগুলোকে আগে এয়ার থেকে সরাই নেওয়া যায় কিনা, তারপরে পাস করা যায় কিনা, বিভিন্ন ধরনের কাজ চলতেছে ওয়ার্ল্ড রিসার্চ। এটা একটা ইস্যু। তোমরা পাওয়ার প্ল্যান্টে গেলে তোমাদের কন্ডেন্সার এফিসিয়েন্সি যদি বাড়াতে বলে, এই ইস্যুটা তোমরা হয়তো ফেস করতে পারো, যে কিভাবে নন কন্ডেন্সেবল গ্যাস রিমুভ করা যায়। সো স্টিমের সাথে কোনো প্রমোটার ইউজ করে বা এনিথিং, ইটস পসিবল, অনেকে করে। তো যাই হোক, এটা একটা ইস্যু। আর লাস্ট যেটা, হিট পাইপ বলে আরেকটা ডিভাইস আছে, হিট পাইপ, এটাও ওয়াইডলি ইউজ হয়, এখন আসতেছে হিট পাইপ। আগে গত 5-7 বছর এটা, যেটা একটা স্মল ডিভাইস, যেটা কোনো মুভিং পার্ট নাই ওইভাবে, বাট এটা কিন্তু লার্জ অ্যামাউন্ট অফ হিট ওভার দ্য লং ডিস্টেন্স ট্রান্সফার করতে পারে। হ্যাঁ, এনি পাওয়ার ইনপুট ওভাবে সিগনিফিকেন্ট না দিয়ে। তো কিভাবে ডিজাইন করা যায়, দেখো এই যে উইক ম্যাটেরিয়াল, এখানে দেওয়া হচ্ছে, আর মাঝখানে থাকবে ভেপারের। ভেপার যখন যাবে উইকের মাধ্যমে হিট ট্রান্সফার হয়ে আস্তে আস্তে সে কনডেন্সে লিকুইড হিসাবে আসবে। ভেপার দিচ্ছ, তুমি লিকুইড আউটপুট পাচ্ছ। তাহলে ভেপার লিকুইড হচ্ছে হিট ট্রান্সফার ছেড়ে কনডেনসেশনের মাধ্যমে, তো হিট পাইপে কনডেনসেশন এটা দেখা। তো এটা হচ্ছে ওই যে তোমার কি বলে ওটাকে, যে ইভাপোরেটিভ কুলিং, তোমরা পড়ছো থার্মোডাইনামিক্সে বা 1-1-এ, ওই রকম একটা অ্যাপ্লিকেশন। তবে এটাকে সিলিং রাখতে হবে, বাইরে থেকে ইনসুলেশন ভালো থাকতে হবে। হ্যাঁ, 3টা সেকশন ইউজুয়ালি এটা থাকে। একটা ইভাপোরেটর সেকশন বলতেছি আমরা, একটা বলতেছি ওয়ার দা হিট, এখানে মানে হিট অ্যাবজর্ব হবে, যে এখানে ফ্লুইডটা আস্তে আস্তে ভেপোরাইজ হবে, এরপরে আসতেছে কনডেনসেশন সেকশন এট দ্য আদার এন্ড, যেখানে কনডেন্সেশন হিট রিজেক্ট করে দিবে। আর মাঝখানে যে এটা ইনসুলেটেড একটা অ্যাডিয়াবেটিক সেকশন আমরা দেখলাম, যেখানে আমার ভেপার টু লিকুইড ফেজের মধ্যে অপোজিট ডিরেকশনে হিট ট্রান্সফার হবে। এদিক দিয়ে ভেপার যাবে, এদিক দিয়ে লিকুইড যাবে উইক ম্যাটেরিয়াল দিয়ে, সো দেয়ার উইল বি সাম হিট এক্সচেঞ্জ, যে কমপ্লিট সাইকেলটা রানিং থাকবে। আর সারাউন্ডিং মিডিয়াম থেকে অবশ্যই সিল করা থাকবে, নাহলে তো হিট এক্সচেঞ্জটা রাখবে। সো হিট পাইপ দিয়ে হিট ট্রান্সফার করে ফেজ চেঞ্জের মাধ্যমে তুমি একটা লার্জ অ্যামাউন্ট অফ হিট রিমুভ করতে পারো কন্ডেনসেশনের মাধ্যমে। হ্যাঁ, তবে এটা কিছু অ্যাপ্লিকেশন লিমিট আছে, ডিপেন্ড করে কোন ফ্লুইড নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন তুমি ওয়ার্কিং ফ্লুইড যদি হিট ওয়াটার নিয়ে কাজ করো, ফর এক্সাম্পল ওয়াটার, হ্যাঁ, সেই ক্ষেত্রে ইনসাইড দা হিট পাম্প, এই যে দেখো হিট পাইপ উইথ ওয়াটার ইজ ডিজাইন টু রিমুভ হিট 70, 100-তে না, আমাদের তো ওয়াটারের স্যাচুরেশন টেম্পারেচার 100। দ্য প্রেসার শুড বি মেইনটেইনড এট 31.22, যেটা হচ্ছে 70°C করসপন্ডিং ওয়াটারের স্যাচুরেশন প্রেসার। মানে 100 হলে 1 অ্যাটমসফিয়ার, 101325 কিলো প্যাসকেল। তুমি 70 কমে গেছে টেম্পারেচার। আমরা তো এটা জানি, লো প্রেসারে লো টেম্পারেচারে ওয়াটার যা করে, এই জন্য তো পাহাড়ের উপরে গেলে লো প্রেসারে লো টেম্পারেচার পানি ফোটে। ওইরকম একটা জিনিস, প্রেসারটা দেখছো 7, মানে অ্যাটমসফিয়ার থেকে কম অনেক। হ্যাঁ, তাহলে এটা একটা ভ্যাকুয়াম এনভায়রনমেন্টে তখন অপারেট করতে হবে। আর যদি ভ্যাকুয়ামে না করে অ্যাটমসফিয়ারিক প্রেসারে করো, তখন কিন্তু আবার ওই যে ওভার এস্টিমেশন অফ হিট হয়, হিট ট্রান্সফারটা তখন বেড়ে। তো এটা একটা প্রবলেম। এই কারণে ওয়ার্কিং হিট পাইপ ভালো একটা ডিভাইস, কাজ করতেছে, মানুষ হিট ট্রান্সফার ইউজ করে। বাট সমস্যা হলো হিট পাইপের মুভিং পার্ট নাই, দ্যাট ইজ বেনিফিট। উইক ম্যাটেরিয়াল এবং হিট ভেপার করে ডিজাইনের কারণে হিট ট্রান্সফারটা হচ্ছে, দ্যাটস অলসো বেটার। বাট সমস্যা যেটা হচ্ছে ওই যে প্রেসার টেম্পারেচার লিমিটেশন, ভ্যাকামে অপারেট করলেই সমস্যা। আবার যদি তুমি ভ্যাকামে অপারেট করো, ইউ উইল জাস্ট পাস দ্য কন্ডেন্সেট, নন কন্ডেন্সেবল ওই যে গ্যাসগুলো তখন আস্তে আস্তে ভেন্ট করা শুরু, তো ওগুলো তখন ওভারঅল এইচটাকে কমায়। হিট পাইপেরও কিছু লিমিটেশন আছে, বাট ইটস ওয়ান অফ ভেরি গুড ডিভাইস, ইউজ হচ্ছে আসতেছে হিট পাইপের ফ্রিজিং, হিট পাইপের কন্ডেনসেশন। হ্যাঁ, তো কন্ডেনসেশনকে যদি র্যাপ আপ করি, সংক্ষেপে বলি যে ওয়েস্ট স্টিম রিকভার, ভেপার থেকে লিকুইড করতে হবে, হিট ছাড়তে হবে, কন্ডেনসেশন আমাদের লাগবে। যেমন রেফ্রিজারেশনেও আমাদের আছে, রেফ্রিজারেন্টটা ভেপার থেকে লিকুইড হচ্ছে, হিট ছেড়ে হচ্ছে, দিয়ে তো আবার সেইভাবে এটা এসে আবার ব্যাপার হচ্ছে। কন্টিনিউয়াস সাইকেল একটা প্রসেস, ওয়াইডলি ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে। চ্যালেঞ্জ হচ্ছে ড্রপ ওয়াইজ কন্ডেনসেশনটা 2 ধরনের হয়, ফিল্ম ওয়াইজ, ড্রপ ওয়াইজ কন্ডেনসেশন লং টাইম সাস্টেন করা। Sustain, if you don't can sustain it, then it will turn into a film wise condensation.
যেটা কি হয় একটা ইনসুলেশন লেয়ার কাজ করে, এই ফিল্মটা তখন ভ্যাপারকে আর সারফেস একাউন্টটাকে আসতে স্লো করে দেয়, আসাটাকে স্লো করে দেয় কারণে হিট ট্রান্সফারটা কমে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম। তো এই কারণে কন্টিনিউয়াস ড্রপ ওয়াইজ কন্ডেনসেশন মেনটেন করাটা বেটার বা মেনটেন করতে পারলে ভালো। এই জন্য কোটিং বিভিন্ন কেমিক্যাল ফর্মটা ইউজ করা হচ্ছে। তো নন কন্ডেন্সেবল এয়ার বলে একটা যে জিনিসটা অন্য এয়ারের মধ্যে থাকে সেগুলো একটা প্রবলেম তৈরি করে, যেহেতু লো প্রেশার অপারেট করো, যদি 1 atmosphere বিলোতে, তাইলে এই জিনিসটা তুমি ফেস করবা। আর হিট পাইপ একটা ডিভাইস যেটা হচ্ছে আমাদেরকে উইকিং স্ট্রাকচারের মাধ্যমে এটা সহজে ভেপার লিকুইডে ইভাপোরেটর কুলিং এর মতো যে আমাদের এখানে হিট ট্রান্সফারে হেল্প করতেছে। তবে এখানে প্রেশার টেম্পারেচার একটা লিমিট, হ্যাঁ, নেগেটিভ টেম্পারেচার এই প্রেশার চলে যাচ্ছে, ব্যাকআপ হচ্ছে, যেটা আবার এর জন্য আসলে ভালো না। সো দিস ইজ টোটাল ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার ইন দিস কোর্স। যে আমরা মেইন যে ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার, বয়েলিং এবং কন্ডেনসেশন, আমরা ফ্রিজিংটা এখানে আনি নাই, অ্যাভয়েড করলাম, বাট এই দুইটা ওয়াইডলি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। তো এটা যেটা বিউটিটা হলো অল্প পরিমাণ মাস ফ্লো রেট দিয়ে significant amount of heat remove করা সম্ভব due to the latent, so latent heat এর ইউজটা এখানে আমরা করতেছি। এই কারণে জিনিসগুলো একটু কমপ্লেক্স নর্মাল প্যারালাল ফ্লো, কাউন্টার ফ্লো, হিট এক্সচেঞ্জের মতো অতটা ইজি না। তোমরাই দেখতেছো যে এখানে অনেকগুলো প্যারামিটার চলে আসছে, সারফেস টেনশন, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, ভিসকোসিটি, এগুলো কিন্তু আমাদের ওখানে অত আসে নাই ওইভাবে। টেম্পারেচার দিয়ে আমরা ক্যালকুলেশন করে দিতে পারছি, বাট এখন ওই যে সারফেস টু লিকুইড ফেনোমেনা, বাবল ফরমেশন, অল দিস থিংস মেক্স দিস ডিফিকাল্ট। তো এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের যদি বলে দেই বয়লিং কার্ভটা খুব ইম্পর্টেন্ট, এক্সপ্লানেশনটা জানতে হবে, কেন কার্ভটা এরকম হলো, কেন এই অংশটা বাইপাস হয়ে যাচ্ছে রিয়েল লাইফে, কেন এটা ডাইরেক্ট শিফট হয়ে যাচ্ছে, হাউ উই ক্যান জেনারেট লিড এন্ড ক্লোজ পয়েন্ট, মিনিমাম ম্যাক্সিমাম হিট ফ্লাক্স জানা দরকার কেন, এগুলো তোমার ডিজাইনের প্রয়োজন কেন, এই জিনিসগুলো জানতে হবে। তোমার দুইটা ম্যাথ দেখলাম আমরা, বয়লিং এর ম্যাথ গুলো চেষ্টা করতে হবে দেখার ভালো মতো। আর যেটা হলো ফ্লো বয়লিং বেটার দেন ফুল বয়লিং ইন কেস অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, বিকজ বাট ইন দ্যাট কেস ইউ নিড টু পুট এক্সট্রা পাওয়ার, পাম্পিং করে ফ্লো করতে হবে, সো ইউ ক্যান গেট 35 times higher flux compared to that of normal full boiling. So this is beauty of flow boiling. এখন ইলেকট্রনিক কম্পোনেন্ট ইকুইপমেন্ট ডিজাইন যেগুলো বয়লিং ফেনোমেনায় কাজ করে সেগুলা তোমার ফ্লো বয়লিংটাকে প্রিফার করে। আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখলাম আর কন্ডেনসেশন, মোটামুটি এটাই র্যাপ আপ দ্য সেশন। এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন্স? আমি 3-4 মিনিট সময় নেব, কোশ্চেন থাকলে বলো। আর তোমরা তো বি সেকশন নাকি? জি স্যার। জি স্যার। দেখো, এটা বড়